নির্দেশনা দিয়েছেন কবির নজরুল। আসসালামু আলাইকুম। আমি মৌমিতা বাগচি। প্রতিদিন পত্রিকা থেকে দেশ এবং দেশের বাইরে যে যেথায় আছেন, যে অবস্থানে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি একই সাথে সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দদেরকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করে থাকি এবং আমাদের প্রশ্নের ভিত্তিতে দিয়ে থাকেন তারা তাদের যুক্তিসঙ্গত মতামত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি আলোচনায়। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে করোনার হটস্পট সাতক্ষীরা এবং আমাদের সাথে রয়েছেন 7 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। দর্শকবৃন্দ, অতিথির সাথে পরিচয় করিয়ে দেবার আগে আমি আমাদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কবির নওয়াজ রাজ এবং কারিগরি সহযোগিতায় রয়েছেন হাসানুর রহমান সুমন এবং আমার সাথে সঞ্চালনায় রয়েছেন ফারহানা রওশন অমৃতা এবং আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মৌমিতা বাগচি। প্রিয় দর্শক, আমি এখন অতিথি পরিচয়টি শেষ করতে যাচ্ছি। তো আমাদের সাথে প্রথমে অতিথি হিসাবে আছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। তারপরে মৌলিক পত্রদূত এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলি পারভিন সেজুতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। পাশাপাশি আছেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। তারপরে আমাদের সাথে আছেন মহিলা বিষয়ক সম্পাদক সিমন সাম, সাতক্ষীরা জেলা। তার পাশাপাশি রয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক প্রফেসর আফসার আহমেদ, সাতক্ষীরা জেলা। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, অতিরিক্ত ডেপুটি জজ সাতক্ষীরা জেলা এবং সভাপতি রয়েছেন সাতক্ষীরার দেবঘাটা থানার সাব ইন্সপেক্টর মর্নিং কুমার চৌধুরী। দর্শকবৃন্দ, অতিথি পর্বটি সাথে সাথে এবং আজকে আমাদের অনুষ্ঠানে অতিথিবৃন্দদের আমি আরেকবার স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমি মূল আলোচনা অনুষ্ঠানটি শুরু করছি। এই মুহূর্তে আমি আমার সহযোগী ফারহানা রওশন অমৃতাকে পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আহ্বান জানাচ্ছি। ফারহানা রওশন অমৃতা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ মৌমিতা বাগচিকে আমাকে সঞ্চালনার সুযোগ দেওয়ার জন্য। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি ফারহানা রওশন অমৃতা। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাই করি। তো বেশি কথা বাড়াবো না। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আজকে আমাদের প্রোগ্রামের মূল শিরোনাম কি ছিল। করোনা নিয়ে আমরা আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। তো এখানে যারা আছেন সবাই বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা শুনবো তাদের সুনির্দিষ্ট মতামত এবং তাদের অভিমত। তো চলুন দর্শক শুরু করি। তো আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি লাইলি পারভিন সেজুতি ম্যাডামকে দিয়ে। ম্যাডাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাতক্ষীরা জেলাতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো ইতিমধ্যে সাতক্ষীরা সদর হসপিটালে বেডেরও যথেষ্ট সংকট দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে জেলা পরিষদের কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? এই বিষয়ে যদি আমাদের একটু কিছু বলেন। সেজুতি রহমান, সরি লাইলি পারভিন সেজুতি, দুঃখিত, লাইলি পারভিন সেজুতি জানাই। প্রথমেই আমি আমার নামটা আসলে করার জন্য অনুরোধ জানাবো। আমার নাম লাইলা পারভিন সেজুতি। সেটা একটু মানে নামটা সংশোধনের ব্যাপারে আমি অনুরোধ জানাবো আপনাদের দুজনকেই, কারণ উপস্থাপনা যিনি করছেন তাদেরকে সবার আগে নাম। দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক। লাইলা পারভিন সেজুতি। যাই হোক, আমি আপনার প্রশ্নটা আরো ক্লিয়ার, জেলা পরিষদের বলতে কি বোঝাতে চেয়েছেন? আসলে আমরা এখানে মানে জেলার ভূমিকা কি না জেলা পরিষদের, মানে প্রশ্নটা আসলে ক্লিয়ার, আরেকটু ক্লিয়ার করেন। আমি আবার অনুরোধ জানাচ্ছি। জি জি,
মানে আমি জানতে চাচ্ছি এই সাতক্ষীরা জেলা আপনারা করোনা নিয়ে কি চিন্তা করছেন, বা এই পরিস্থিতিকে কিভাবে আপনারা ওভারকাম করার চিন্তা করছেন, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। রাইট। সকলকে শুভকামনা জানাচ্ছি, জানিয়ে শুরু করছি। এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি সাতক্ষীরা জেলা পরিষদেরও চেয়ারম্যানও বটে। তিনি তার পারিবারিক কারণে, বিশেষ করে তার সহধর্মিনী আমাদের খুব শ্রদ্ধাভাজন চাচি অসুস্থ, তাকে যেহেতু হাসপাতালে এখন তিনি ট্রিটমেন্টের জন্য এখন সেখানে উপস্থিত, যে কারণে তার উপস্থিতিটা আমাদেরকে আরো সমৃদ্ধ করতো বলে আমার মনে হয়। তো তার অনুপস্থিতিতে আসলে আমরা এরকম একটি প্রোগ্রাম, এরকম একটি আয়োজনে আমরা খুবই ক্ষুদ্র মানুষ, আমাদের বলার সুযোগ বেশি থাকলেও আসলে হয়তোবা আমরা তার মতো করে বলতে পারবো না, এটাই বাস্তবতা। তো তারপরেও এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন আফসার ভাই, আমাদের বড় ভাই, তিনি আমাদের জিয়া ভাই উপস্থিত আছেন, শিমুন আপা উপস্থিত থাকার কথা ছিল, যেভাবেই হোক উনি ঢুকতে পারেন নাই। এরপরে আমাদের খুবই স্নেহভাজন আমার ছোট বোন, আমাদের শামীমা পারভিন রত্না, সেও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এখানে সম্ভবত দেবহাটা থানার ওসি যিনি দায়িত্ব আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আছেন। সকলকেই আমি দৈনিক পত্রদূত এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মানে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে সাতক্ষীরার মানুষ হিসেবে আমাদের এখানে যে ভূমিকা, সেটি বলার, আমাদের একটি পরিচ্ছন্ন ভূমিকা থাকা উচিত এবং আছে, এটি বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা আমি আর এটি বলতে চাই যে সাতক্ষীরা জেলা একটি আপনার এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে ভারত, এবং জানেন যে আপনারা এখানে পাশেই আমাদের যে ভোমরা স্থল বন্দর, এবং ভোমরা স্থল বন্দর ছাড়াও আপনার নাভারণ, আমাদের বেনাপোল থেকে যে স্থল বন্দরটি আছে, এখান থেকে ভারতের যে জনগণ আমাদের রাষ্ট্রের থেকে যারা পাসপোর্ট ধারী, তারাই আসার পরে এখানে একটি অবস্থা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা জেনে থাকবেন যে গত রোজার মাসে, পুরা রোজার মাসের অর্ধেক মাসটাই তারা যে পাসপোর্ট ধারী যারা ছিলেন তাদেরকে এখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, এবং তার পরবর্তীতে তারা যখন এখান থেকে চলে যায়, তারপরে কিন্তু চলে যাওয়ার ঠিক মুহূর্তে তাদের যে টেস্ট করা হয় করোনা, সেই টেস্ট করানোর পরে ধরা পড়ে বেশ কিছু রোগী এখানে যারা কোয়ারেন্টাইনে ছিলেন তারা যে করোনা আক্রান্ত, এটি ধরা পড়ে। এর আগে কিন্তু সাতক্ষীরা গত বছর থেকে পুরো একটানা 1.5 বছর যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে আসলে সাতক্ষীরার মানুষ কিন্তু পরিচিত ছিল না। সাতক্ষীরার মানুষ কিন্তু বুঝেছিল যে করোনা নামক যে বিষয়টি আছে, সেটি আমাদের এখানে কিন্তু ধরতে পারিনি, এবং এটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সাতক্ষীরার মানুষের মধ্যে সেই পরিমাণ আতঙ্ক, ভয় কোনো কিছুই ছিল না। কিন্তু আমরা দেখেছি যে রোজার ঈদের পরে যখন করোনা রোগী চিহ্নিত হলো ভারত থেকে যারা এসেছে, তার মানে ভারতীয় যে ভ্যারিয়েন্ট, সেটি তারা বহন করে এনেছে। তো সেটি পরে, এবং আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমাদের দেশেরই মানুষ, কিন্তু তারা এখানকার কেউই না। বেনাপোল থেকে তাদেরকে যশোরে স্থানান্তর না করে সাতক্ষীরাতে স্থানান্তর করা হয়, এখানে বিভিন্ন হোটেলে তাদেরকে রাখা হয়। তো এবং এটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তারা এখানে থাকতেই পারেন, কিন্তু বেনাপোলের কাছেই কিন্তু ভারত, আপনার যশোর, সেখানে না রেখে তাদেরকে সাতক্ষীরায় রাখা হলো, এবং তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছিলেন, বিভিন্ন জেলার মানুষ তারা। তো এরপরে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, এখন আমরা যেটা জানছি, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার। আমাদের জানার বাইরে যেটি ঘটছে, সেটি আরো ভয়াবহ ব্যাপার। এখানে আজকে পর্যন্ত আপনার 1098 জন, আজকের দিনেই, মানে প্রতিদিনের চিত্রটা এরকমই, আজকেই 1098 জন করোনা রোগী চিহ্নিত হয়েছে, যেটি সরকারিভাবে চিহ্নিত হয়েছে। এবং শুধু সরকারিভাবে চিহ্নিত হওয়ার আড়ালেও কিন্তু আরো কিছু আছে, যেটি আসলে যদি মানে আপনার চেক না, মানে টেস্ট না হয়, তাহলে তো আসলে সরকারি সেই এটা আসে না।
এবং টেস্ট করার মধ্যেও তো সীমাবদ্ধতা আছে আমাদের। সেই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যে 1098 জন প্রতিদিন, এরকম 1200 মানুষ যদি যারা চিহ্নিত হচ্ছে, এর থেকে 10 গুণ মানুষ আমাদের কাছে, যেহেতু একটি পত্রিকার একটি দায়িত্ব আমি পালন করি, সেখানে আমাদের কাছে যে তথ্য আসে, হতে পারে সেটা 19-20 বা কম বেশি হতেই পারে, কিন্তু যে তথ্য আসে তাতে মনে হয় যে এটি একটি ভয়াবহ আকার, যে এর থেকে 10 গুণ বেশি মানুষ। আসলে গ্রামের চিত্রটি আসলে খুবই ভয়াবহ। সবচেয়ে বড় যে ব্যাপার, এটি আমাদের মধ্যে যে সচেতনতাটা যে দরকার, সেটি হওয়ার পরেও আমরা নিজেদেরকে নিরাপদ রাখার যে প্রক্রিয়াটা থাকার দরকার, সেটি জন্যও আমরা নিজেরাই সচেতন হচ্ছি না। যদিও এখানে আপনারা জানেন যে এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এখানে ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষই, ইভেন আপনারা জানেন যে জেলা আওয়ামী লীগও এই ব্যাপারে একটি পরিচ্ছন্ন ভূমিকা রেখেছেন। তো এই পরিচ্ছন্ন ভূমিকার মধ্য দিয়ে আসলে এর আড়ালেও কিছু আছে। এর আড়ালের ব্যাপারটি হচ্ছে এরকম যে মানুষ আসলে যেমন ভয় পাচ্ছে করোনাকে, তেমনি তার পেটের যে জ্বালা সেটি তো আছেই। সেই পেটের জ্বালা থেকে আসলে মানুষ কিভাবে নিষ্কৃতি পাবে? তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু একটি সময় এসে মানুষ ভাবে যে আমি বাঁচবো, আমার জীবন জীবিকায় যদি না থাকে তাহলে আমার জীবনটা কিভাবে চলবে, এরকম ভাবেও কিন্তু মানুষ চিন্তা করে। তা আমার মনে হয়েছে এখানে আমাদের আমাদের সাংস্কৃতিক কর্মী, যেহেতু আমাদের ছোট বোন রত্না শুধু রাজনৈতিক কর্মী নয়, একজন সাংস্কৃতিক কর্মীও। সাংস্কৃতিক কর্মী হওয়ার সুবাদে সে কিন্তু আরো মানুষের কাছে আরো বেশি যাওয়ার সুযোগ তার রয়েছে, সে হিসেবে সে কিন্তু আরো বলতে পারবে। এবং এখানে আমাদের আফসার ভাই, তিনিও বিভিন্ন ভাবে মানুষের সাথে একেবারে পরিচ্ছন্ন যোগাযোগ তার রয়েছে, তিনিও এটি ভালোভাবে বলতে পারবেন। আসলে এখানে সমন্বয়হীনতা কিছুটা রয়েছে, যেমন আমি হয়তোবা আমি অন্য কারোর উদ্দেশ্যে এটি বলছি না, কাউকে ছোট করার উদ্দেশ্যে বা কাউকে আপনার বিভিন্নভাবে তিনি বিব্রত হন এরকম কোনো কিছু বলার উদ্দেশ্যে বলছি না। এটি ছোট্ট একটি বিষয়। আপনারা জেনে থাকবেন যে সাতক্ষীরাতে বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজে যে অক্সিজেন সংকট, যেটি একটি সারা বাংলাদেশ ব্যাপী একটি তোলপাড় হয়ে গিয়েছে, এমনকি এটি সংসদে পর্যন্ত উঠেছে। এই বিষয়টি আসলে এই দেশের এই পরিস্থিতিতে বা বিশ্বের এই পরিস্থিতিতে আমাদের যতটা মানবিক হওয়া উচিত, আমরা মনে হয় ততটা মানবিক হতে পারছি না। আপনারা জেনে থাকবেন যে ডাক্তাররা, আমরা মনে করি যে সৃষ্টিকর্তার পরে ঈশ্বর আমরা যার যে ভাষাতেই বলি না কেন, ঈশ্বর বলি, সৃষ্টিকর্তা বলি, তারপরে আমরা কিন্তু ডাক্তারকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করি বা আসলে তাকে ধরিও তাই। তার কারণ আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শারীরিক কোনো কষ্ট যন্ত্রণা যা কিছুই হোক না কেন, সেটা কিন্তু আমরা ডাক্তারদের কাছ থেকে নিষ্কৃতি পাই। তারা আমাদেরকে ডায়াগনোসিস করেন, প্রেসক্রাইব করেন, সেই অনুযায়ী আমরা চলি বলেই কিন্তু আমরা নিষ্কৃতি পাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সাতক্ষীরার মতো একটি জেলাতে যেখানে দরিদ্র সীমা, বাংলাদেশের দরিদ্র সীমা সারা বাংলাদেশ ব্যাপী ধরা হয় 22%, সেখানে সাতক্ষীরার যে চিত্র, সাতক্ষীরার দারিদ্র সীমায় মানুষ কিন্তু এর দ্বিগুণ মানুষ কিন্তু দরিদ্র। সেই একটি জেলাতে যখন কিছু ডাক্তার, আমি সব ডাক্তারদের কথা বলছি না, মানে কিছু ডাক্তার, এখানে আমরা জানি যে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজে মানস দা বা আরো অন্যান্য আমাদের আরো বেশ কিছু ডাক্তার আছেন, মনোহর ভাই আছেন, আরিফ সাহেব আছেন, আরো অনেক ডাক্তাররাই আছেন যারা অত্যন্ত মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, এবং তারা তাদের স্বাক্ষর রেখে যাচ্ছেন। সুমন দা, তারা অনেক ভালো কাজ করছেন, কিন্তু এর আড়ালেও কিন্তু কিছু মানুষ আছেন। আমাদের এখানে তত্ত্বাবধায়ক হিসেবে যিনি আছেন মেডিকেল কলেজে, তিনি হয়তোবা তার কিছু মানে সহজ সরল একটু মানুষ এরকমই অনেকে মনে করে থাকেন, কিন্তু তিনি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাভাবিকভাবেই তাকে আরো মানে আমি দূরদৃষ্টি সম্পন্ন নয় সেটা বলছি না, আমি বলতে চাই যে তাকে অবশ্যই আরো বেশি সমৃদ্ধ হতে হবে, আরো বেশি নজর রাখতে হবে চারিদিক দিয়ে, যে তিনি একজন তত্ত্বাবধায়ক হিসেবে আসলে কি ভূমিকা একটি মেডিকেল কলেজে রাখা উচিত। আমরা একটি স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ, এটি আমরা আমাদের সেই স্বপ্ন, এরকম স্বপ্ন মনে হয় আমরা কেউ দেখিনি।
কিন্তু এটি স্বপ্ন দেখার আগেই আমরা এটি বাস্তবায়িত হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার করছে নাকি সাহায্য সহযোগিতা, মানে কোন জায়গায় তার স্বাক্ষর নাই। বিভিন্ন ভাবে যে ভাতাগুলো দেয়া হয়, সেই ভাতাগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেটি পর্যালোচনা করলে যে বোঝা যাবে যে বাংলাদেশকে তিনি সোনার মুড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া তিনি তৈরি করেছেন, কিন্তু আমাদের ভেতরে কোথায় যেন একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। সেই শুভঙ্করের ফাঁকি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, আর পারছি না বলেই মনে হচ্ছে যে আমরা এই সচেতনতার মধ্যেও এখানে আমরা সেই মানে সঠিকভাবে আসলে সেই সচেতনতা আলোর মুখ দেখছে না। তো আসলে যে অবস্থাটা তৈরি হয়েছে, ইতিমধ্যে আপনারা এটাও শুনে থাকবেন যে কালকে একজন ছেলে তার বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিল, সেখানে প্রতিমধ্যে তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রাখা হয়েছে। দীর্ঘক্ষণ আটকিয়ে রাখার পরে তখন তার বাড়িতে যাওয়ার পরে সে দেখলো যে তার বাবা মারা গিয়েছেন। তো ওই আটকিয়ে রাখা হয়েছে কেন? মোটরসাইকেলের কাগজপত্র নেই। এই যে অমানবিক যে মানে কাজগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হচ্ছে, এটি আসলে আমাদের আমার মনে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, আমার সরকার প্রধানকে বিব্রতকর পরিস্থিতিতে এবং তাকে বিতর্কিত করার জন্যই এটি সূক্ষ্ম একটা ষড়যন্ত্র এখানে হচ্ছে বলে আমার মনে হয়েছে। সে কারণে আমাদের সকলের সদিচ্ছা, এখানে সকলকেই আমাদের মানবিক হতে হবে অনেক বেশি, বিশেষ করে যারা এখনো না খেয়ে আছে, খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষদের দিকে এখন তাদের খাদ্যের প্রয়োজন। আসলে আমি মনে হয় অনেক বেশি বলে ফেলছি। আমার এখানে অতিথি হিসেবে যারা আছেন তারা আরো কথা বলবেন, আমি প্রয়োজনে দরকার হলে আরো কথা বলবো। আমাদের এই যে সমন্বয়হীনতা, আমি এক কথায় এটি শেষ করে এখন পরে আবার কথা বলার সুযোগ হলে বলবো। আমি একটু বলতে চাই সকলের সমন্বয় এটি প্রয়োজন এবং এটি পৌঁছে দেওয়া, কিন্তু আসলে এই পরিসরটা আসলে কে পরিচালনা করবেন? যে সমন্বয়হীনতা থেকে বেরিয়ে এসে সমন্বয়ের মধ্যে আমরা চলে আসব, এটি অনেক বেশি প্রয়োজন। তাহলে অবশ্যই সাতক্ষীরা কেন, বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনা যে রোল মডেল হয়েছেন আজকে করোনা মোকাবেলায়, তিনি যে রোল মডেল হয়েছেন, এটি কিন্তু বিশ্বের অন্যান্য সকল দেশই বলছে, কিন্তু আমরা কিন্তু সেটি আসলে এই প্রচার করতে পারছি না। এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানে কি বলবো এলোমেলো অবস্থার জন্য, সেই ক্ষুদ্র এলোমেলো অবস্থা থেকে আমাদের, এই ক্ষুদ্র ক্ষুদ্র এলোমেলো অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা অত্যন্ত বেশি প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সকলকেই ভূমিকা রাখতে হবে। এই পরিসরে আমি অবশ্যই এখানে আমাদের যারা অতিথি আছেন সকলকেই বলবো, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা আমাদের মতো করে সমন্বয় করে চেষ্টা করব যেন এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে জননেত্রী শেখ হাসিনার অর্জনকে যেন আমরা স্বাধীন বাংলাদেশের মানুষের সামনে একটি মানে যে রোল মডেল হিসেবে তিনি পৃথিবীতে সারা পৃথিবীব্যাপী তিনি সমাদৃত হয়েছেন। বাংলাদেশের মানুষও জানুক, বাংলাদেশের মানুষ যে বিতর্কের জায়গা, কিছু মানুষ যে বিতর্কের জায়গা তৈরি করে, সেই বিতর্কের জায়গা থেকে যেন বেরিয়ে এসে তারা এই চর্চাটি করে যে জননেত্রী শেখ হাসিনার হাত দিয়েই বাংলাদেশের সকল উন্নয়ন সাধিত হয়েছে এবং বাংলাদেশের সকল উন্নয়ন আগামীতেও সাধিত হবে, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লায়লা পারভীন সেজুদি ম্যাডামকে, খুব চমৎকার করে এতক্ষণ ওনার সুচিন্তিত মতামত দিয়েছেন, আমরা অনেক কিছুই তার কাছ থেকে পেয়েছি। তো আমি ম্যাডামের সাথে একটি কথা বলতে চাই যে আসলে এই যে মানবিকতা, হ্যাঁ, মানবিকতার যে অবক্ষয় আমরা দিন দিন দেখতে পাচ্ছি, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা বিষয়কে সামগ্রিকভাবে নিজের মনে করে দেখতে হবে, পরিবারের মতো করে দেখতে হবে। আসলে বাংলাদেশ কিন্তু আমরা বিচ্ছিন্ন কেউ নই, সমগ্র বাংলাদেশের সবাই কিন্তু আমি এক মনে করি, আমরা সবাই কিন্তু একটা পরিবার। সো প্রত্যেকটা মানুষ যদি এই মানবিকতার জায়গাটা থেকে চিন্তা করে, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য কাজ করবে এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পারবো। এবং ম্যাডাম আরেকটি কথা বললেন একটু আগে, যেই ভদ্রলোককে বাইকের পেপারস ছিল না বলে তাকে আটকে রাখা হয়েছিল, এই বিষয়টিও আসলে খুবই অমানবিক এবং আমি এখানে বলবো যে এই জায়গাটায় যেন সুচিন্তিত আরো দেওয়া হয়, দৃষ্টি দেওয়া হয় এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি, যেটি হচ্ছে যে এই যে একটা অমানবিকতা, এখানে কিন্তু কিছু বিষয় আছে। বিষয় হচ্ছে অনেকে কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বাজে কাজও করছে, দ্যাটস ওয়াই ওরা হয়তো
পেপারস চাচ্ছে, বাট আমাদের সবাইকে কিন্তু এই বিষয়গুলোতেও সচেতন হতে হবে যে সরকার যে বিষয়গুলো দিয়েছে আমরা যেন সেই বিষয়গুলো মেনে চলি। এখন পেপারসের জন্য ওই ছেলেটাকে আটকে দিয়েছে, বিষয়টি সত্যি দুঃখজনক। সব জায়গায় যে অনৈতিক ঘটনা ঘটবে এমনটি নাও হতে পারে, তবে আমাদের সবাইকে মানবিক জায়গা থেকে, মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটি বিষয় বিচার করতে হবে। অনেক অনেক ধন্যবাদ লায়লা পারভীন সেজুতি ম্যাডামকে তার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। আমরা আপনার কাছে আবার আসব। তো আমরা এখন চলে যেতে যাচ্ছি প্রফেসর আফসার আহমেদ স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা কিছুদিন আগে একটা নিউজের মাধ্যমে জানতে পেরেছি সাতক্ষীরার ডাক্তাররা রোগীদের ঠিকমতো সেবা না দেয় অনেক রোগী সেবার অভাবে মারা যাচ্ছে। তো এই যে ডাক্তারদের অবহেলা এবং রোগী মারা যাচ্ছে, এই বিষয়ে আপনাদের মতামত কি বা কি চিন্তা করছেন, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। প্রফেসর আহমদ, আমি আপনার প্রশ্নের উত্তরে আলোচনার সূত্রপাতে প্রথমে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির সার্থক পরিচয় দানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবার বর্গের শান্তি কামনা করছি। আমি আজকের এই করোনা নিয়ে আলোচনা করোনার হটস্পট সাতক্ষীরা। এই সাতক্ষীরা কৃতি সন্তান করোনা যুদ্ধে শহীদ হয়েছেন, করোনাকে জয় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অবশেষে করোনা যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুর করে ঢলে পড়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত সংসদ, জনপ্রিয় জননেতা জনাব মনসুর আহমেদ। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই করোনা যুদ্ধে শহীদ সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান আলাদ আব্দুল গনি সাহেবকে। আমি আজকের এই দিনে এই করোনার এই দুঃসময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে মারা গিয়েছে সে 52টি বিদেয়ী আত্মার শান্তি কামনা করে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে আসছি। শুধু সেদিনকার কথা নয় যে মাত্র 20 মিনিটের ব্যবধানে 7 জন মারা গিয়েছে। হটস্পট সাতক্ষীরা, আজকের অবস্থাটাই দেখুন। আজকে সারা দেশ ব্যাপী যখন একটা 85 জন, আর সেইখানে সাতক্ষীরার মৃত্যুর সংখ্যা হচ্ছে 10। সাতক্ষীরা একটা জেলা, যদি সাতক্ষীরার রেটে যদি সারা দেশে মারা যেত, আল্লাহ না করুক, তাহলে 40 জন। তার মানে সেই হিসেবে বলা যায় আনুপাতিক হারে সাতক্ষীরার মৃত্যুর সংখ্যা অনেক বেশি। কেন এই মৃত্যুর সংখ্যা এত বেশি? এখানে আমি আমার ব্যক্তিগত মতামত করতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে। এখানে একটু দেখেন, আমরা দেখছি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মানুষের সেবা করার জন্য, করোনার জন্য, মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, করোনা থেকে বাঁচিয়ে মানুষকে যাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, মানুষের জীবন জীবিকার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আপনার দেশবাসী খেয়াল করেছেন, সারা বিশ্ববাসীও খেয়াল করেছে আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে আপনারা দেখেছেন এই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সরকারের সব সময় বিভিন্নভাবে কাজ করলেও প্রশাসনের সাথে আমাদের সমন্বয়টা কম। কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার মাননীয় জেলা প্রশাসক, জনপ্রিয় জেলা প্রশাসক, আমাদের সম্মানিত জনাব মোস্তফা কামাল কয়েকদিন আগে সাতক্ষীরা থেকে ট্রান্সফার হয়ে উনি ঢাকাতে গিয়েছেন। আমার মনে হয় ওনার মতন একজন দক্ষ বিচক্ষণ ব্যক্তি যখন চলে যাচ্ছেন, আর একজন দক্ষ বিচক্ষণ ব্যক্তিকে বুঝেই সাতক্ষীরাতে পদায়ন করা হয়েছে। কিন্তু এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই ট্রানজিশনাল পিরিয়ড, এই দুইটা সময়ের পর থেকে একজন চলে যাচ্ছেন আর একজন এসেছেন। আমি খেয়াল করেছি মোস্তফা কামাল সাহেব উনি এই বিষয়টা খেয়াল রাখতেন। গতকালই একটা তথ্য আমাদের নলতা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটির বক্তব্যে একজন সাবেক মন্ত্রী বক্তব্য রেখেছেন সাতক্ষীরা সদর হাসপাতালের এই অবস্থা নিয়ে। এর শুধু তাই নাই, তার কয়েকদিন পূর্বে মহান জাতীয় সংসদে বিরুদ্ধে যারা ফিরোজ সাহেব উনিও বক্তব্য রেখেছেন। এখানে হচ্ছে সাতক্ষীরা হাসপাতালের অবস্থাটা কেউ একটা কথা এখানে স্পষ্ট, যে অস্পষ্টতা হচ্ছে এই, আমাদের এখানে ডাক্তারদের যে একটা
চেষ্টা, সেই চেষ্টাটা ক্ষেত্রে ঘাটতি পড়ে গেছে। হঠাৎ করে আমার মনে হয় তারা দিক বিদিক জ্ঞাতশূন্য হয়ে পড়েছেন। আমার মনে হয় সমস্ত প্রকার সহযোগিতা থাকা সত্ত্বেও এখানে মনিটরিং এর অভাবে একটা কাজ করেছে। এখানে যে অক্সিজেন ছিল, অক্সিজেনের সিলিন্ডারের অভাব ছিল। অক্সিজেন সিলিন্ডারের অভাব তার 2 দিন পূর্বে, তার 2 দিন পূর্বে আমরা খেয়াল করেছি যে যে কোম্পানি অক্সিজেন ভোমরা বন্ধ দিয়ে আসার কথা জেলা প্রশাসককে জানানো হয়েছিল, কিন্তু সেই সিলিন্ডার আসে নাই। তারপর দেখা যাচ্ছে অক্সিজেনের প্রেশার কমে যাওয়ার কারণে যে তাদের মৃত্যু হয়েছে। আসলে তো অক্সিজেন যখন কম থাকে তখন অক্সিজেনের প্রেশারও তো কম থাকে সেই সময়। তো আমার যেটা হয়, আল্লাহ দিয়েছেন কিন্তু ব্যবহার হচ্ছে আমরা অক্সিজেন দিয়ে যে চেষ্টাটা করা, সেই চেষ্টা করতে পারিনি। অনেকে জাতীয় সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা হাসপাতাল আরো 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 উন্নত হতে পারতেন। আমরা অনেক পেয়েছি দেশরত্ন সেক্রেটারির কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে নিয়ে আমরা তো আত্মতুষ্ট হয়েছি। কিন্তু আগে এই আত্মতৃপ্তি পুষ্ট থেকেও দেখতে সাতক্ষীরা অন্যান্য হাসপাতালগুলো আজকে বাস্তব চিত্র হচ্ছে, 7 জন হচ্ছে সেখানে অক্সিজেন নাই। এখানে আমাদের মনে হয় একটা প্রশাসনিক তার সেখানে একটা গ্যাপ রয়ে গেছে, যেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার কেন সরবরাহ করা হয়নি। আর সেখানে হচ্ছে চাপ যখন আসে তখন চাপটা প্রণালী করার জন্য যথেষ্ট টেকনিশিয়ান কেন এখানে ছিল না। আমার মনে হয় তদন্ত আছে, তদন্ত বেরিয়ে আসবে। সাথে সাথে আপনাদের কাছে আরো কয়েকটি বিষয়, যেহেতু সেন্সি ম্যাডাম এখানে বলেছেন, সেই বিষয়গুলোর সাথে আমি একমত হয়ে আরো কিছু কথা বলতে চাই। আমরা এই সাতক্ষীরাতে উনি কেন এখন এই প্রকোপটা এত বেশি। সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা, এটাই সীমান্তবর্তী জেলায় সাতক্ষীরা হটস্পট হয়েছে, শুধু সাতক্ষীরার কারণে নাই। এটা একটা জাতীয় সমস্যা। আর শুধু জাতীয় সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। আর বৈশ্বিক সমস্যার ক্ষেত্রে দেখি সাতক্ষীরার মাধ্যমে প্রবেশদ্বার এক্সিট পয়েন্ট কিন্তু এন্ট্রি পয়েন্ট। এখানে ভোমরা বন্দর রয়েছে, এই ভোমরা বন্দরে ম্যাডাম বলেছেন পূর্বে অনেক মানুষ যারা ইন্ডিয়াতে চিকিৎসা কিংবা অন্য অন্য কাজে গিয়েছিলেন, তারা ফিরে আসছেন। আমরা দেশে তারপর তাদের কোয়ারেন্টাইনে রেখেছিলাম এবং তাদেরকে সেই কোয়ারেন্টাইন যথাযথ বাস্তবায়ন করার ক্ষেত্রেও হিমশিম খেতে হচ্ছিল। আর এর মাধ্যমে এই যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তাতে ইন্ডিয়া থেকেই আসছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো আর ইউএস থেকে আসে নাই। আমরা যদি সেই সময় ভোমরা বন্দর কিংবা পার্শ্ববর্তী বন্দরগুলো যদি কঠোর হস্তে আমরা ব্যবস্থা নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই অবস্থা হতো না। তো এখানে সময় অত্যন্ত কম। আমি পরবর্তীতে আমার সুযোগ একটু চাই। এই মুহূর্তে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর আফসার আহমেদ স্যারকে, খুব সুন্দর করে তার বক্তব্য প্রদান করলেন। তো এ থেকে আমরা অনেক কিছুই আসলে জানলাম, শুনলাম। আসলে ম্যাডাম যেটি বলে গিয়েছেন, মানবিকতার জয় যতক্ষণ না হচ্ছে, আমরা যতই বলি একার পক্ষে তো কিছুই করা সম্ভব না। এখন সমগ্র বিশ্ব এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি বলবো একা কারোর পক্ষে কিছু করা সম্ভব নয়। আমরা সবাই যদি সম্মিলিতভাবে আমাদের করোনাকে রুখে দেওয়ার জন্য সচেতন হই, শুধু নিজে সচেতন হলে তো হবে না, আমার পাশে যে ব্যক্তিটা আছে তাকেও সচেতন করতে হবে। এবং ইদানিং কিন্তু প্রচুর দেখা যাচ্ছে যে রাস্তায় বেরোলে কেউই মাস্ক পরতে চায় না। এই যে মাস্কের প্রতি একটা অনীহা এবং তাদের যে অসচেতনতা, এটিও কিন্তু করোনাকে প্রচুর করে দিচ্ছে, করোনা ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা মনে করব আমরা যারা সচেতন আছি, পাশাপাশি যারা আমাদের আশেপাশে আছে, আমরা সবসময় প্রত্যেককে বলবো যে যেখানে যে অবস্থাতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরিধান করুন, নিজে সুস্থ থাকুন এবং প্রিয়জনকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছে আবার আসব। শুধু দর্শক, এখন আমি পরবর্তী প্রোগ্রাম সঞ্চালনার জন্য মৌমিতা বাগচির কাছে চলে যাচ্ছি। মৌমিতা বাগচি, আপনি সঞ্চালনা করতে পারেন। হ্যাঁ, ফারহানের রওশন অমৃতা, আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে 7 জন বিশিষ্ট অতিথিবৃন্দ ছিল। কিছু সমস্যার কারণে তাদের থেকে 3 জন আজকে উপস্থিত হতে পারেনি, তার জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সর্বদা মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শামীমা পারভীন রত্না, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। ম্যাডাম, আপনি কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে?
জি। প্রিয় দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, শামীমা পারভীন রত্না তিনি একজন নেত্রী, পাশাপাশি তিনি একজন অভিনেত্রী। তো তার জন্য আমরা আজকে ধন্য, তাকে আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, তার জন্য অবশ্যই আমরা তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ম্যাডাম, আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, ঘূর্ণিঝড় ইয়াসের পর জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তাদের থাকার জায়গা নেই এবং সেখানে সুপেয় পানির অভাব। এক্ষেত্রে সরকারের কতটা ভূমিকা রেখেছেন তাদের জন্য, ম্যাডাম? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের, অর্থাৎ আজ আমরা যে করোনার হটস্পট সাতক্ষীরার এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, অর্থাৎ প্রতিশ্রুতি দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন, তাদেরকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে আজকে তাদের এই অনুষ্ঠানে আমাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি। প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, সজিত আপা প্রথমেই বলেছেন যে আমাদের শ্রদ্ধেয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সকলের প্রিয় মানুষ, আমাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, ওনার উপস্থিত থাকার কথা ছিল, তো বিশেষ কারণে, অর্থাৎ ওনার ওয়াইফ খুবই অসুস্থ এবং উনি বর্তমানে এখন হসপিটালে আছেন, সেজন্য উনি আমাদের মাঝে থাকতে পারছেন না। সেজন্য উনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং উনি আমাদের সাথে অংশগ্রহণ না করেও আছেন আমাদের সাথে। সাথে সাথে আমি শ্রদ্ধেয় আমাদের সভাপতি ছিলেন মনসুর আহমেদ, যিনি এই করোনার সময়, করোনার যুদ্ধে জয়ী হতে না পেরে মারা গেছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আর সাথে সাথে দুজন সঞ্চালক আছে আজকের অনুষ্ঠানে, ফারহানা এবং মৌমিতা, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠছে এবং উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, আমরা খুবই পছন্দ করি তাকে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু ভাই, অতিরিক্ত পিপি জসকোট সাতক্ষীরা এবং সদস্য জেলা আওয়ামী লীগ সাতক্ষীরা। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রফেসর আফসার আহমেদ, তথ্য গবেষণা সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, এবং উপস্থিত আছেন নয়ন কুমার চৌধুরী, ইন্সপেক্টর দেবহাটা। তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর শিমুন আপার উপস্থিত থাকার কথা ছিল, উনি হয়তো খুব সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণে ঢুকতে পারছেন না, আমাদের কাছে যে মেসেজ আছে সেটি থেকে জানতে পেরেছি। তো আমাকে মৌমিতা যে প্রশ্নটি করেছেন যে যে ঘূর্ণিঝড় মানে ইয়াসের কথা বলছেন নিশ্চয়ই, আমরা শেষ যে দুর্যোগকে মোকাবেলা করলাম ইয়াস, সেখানে আমাদের সরকারের ভূমিকাটা কি? আসলে আমাদের সরকারের ভূমিকা বলতে গেলে মৌমিতা, আপনাকে কিছু কথা চলে আসে, সেগুলা আমাদের দর্শকদেরও জানার কথা, যেটি সজিত আপাও বলেছেন যে আজকে আমাদের সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করে চলেছেন দিনের পর দিন, এটি আসলে সারা বিশ্বে তার প্রমাণ রয়ে যাচ্ছে। কারণ উনি যেভাবে বাংলাদেশের মানুষকে তার মমতায় জড়িয়ে রেখেছেন, রাখছেন, দিনের পর দিন একটি দেশকে পৃথিবীর কাছে উচ্চ শিখরে পৌঁছে নিয়েছেন, এটি সত্যি আমরা পরম সৌভাগ্যময়ী যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের সকলের মাথার উপরে আছেন। বাংলাদেশ সবসময় কোনো না কোনো ভাবে ঘূর্ণিঝড়, আমপান, ইয়াস কি ইত্যাদি বিভিন্ন ধরনের যে দুর্যোগ সবসময় এসেছে, আসছে, সেগুলোকে মোকাবেলা করার জন্য সরকার যতটা করা সম্ভব, যতটা বলতে যে একদম ডোর টু ডোর যে মানুষ কিভাবে আছে না আছে সর্বাত্মক চেষ্টা করছে।
কিন্তু সেদিকে আপা যেটি বলেছিলেন যে শস্যের ভিতরে ভূত থাকে, কিছু শুভঙ্করের ফাঁকি থাকে, সেই কারণে সরকারকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। তার মানে কিন্তু এই নয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার কিছু করছেন না। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আজকে মুন্সিগঞ্জে যে বা আমাদের প্রতাপনগর আশাশুনি বা যেখানে যেখানে আমাদের দুর্যোগ মোকাবেলায় মানুষরা হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা সেখানে ডোর টু ডোর ছুটে গিয়েছি। এই যে কিছুদিন আগে যখন ইয়াসের সমস্যা সৃষ্টি হয়েছে, আমাদের সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন জেলা প্রশাসনের মাধ্যমে, চেয়ারম্যানদের মাধ্যমে, কাউন্সিলরদের মাধ্যমে, এমনকি আমরা জেলা আওয়ামী লীগ সাতক্ষীরা থেকে আমরা সকল নেতৃবৃন্দ সেখানে গিয়েছি, সেখানে যে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি টাইম টু টাইম। অর্থাৎ একবারে যে দিয়ে এসছে তাই নয়, কিন্তু বিভিন্ন সময় তাদের কাছে দিয়ে এসেছি যে তারা যেন দুর্যোগ সময় কিছু মোকাবেলা করতে পারে। হ্যাঁ, আমাদের কিছু ল্যাকিংস থেকে যায়, কারণ একটি বাঁধ নির্মাণের যে প্রসেসিং সেটি তো একদিনে সম্ভব নয়, ধীরে সুস্থে বা একটু সময় লাগে, কিন্তু আমাদের সরকার সেই চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন, এবং আশা করছি যেভাবে আমরা বাঁধ নির্মাণের জন্য সকলে মিলে কাজ করে চলেছি, হয়তো এমন দিন আসবে যে তখন আর আমাদের এই ঘূর্ণিঝড় কি আসে আমরা নিজেদেরকে অনেকটি সুরক্ষা করে রাখতে পারবো। তো মমিতা, আমাদের বাংলাদেশ সবসময় কোনো না কোনোভাবে দুর্যোগের মধ্যে আছে, কিন্তু আমাদের সরকার তার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত ইচ্ছা দিয়ে সব সময় সকল অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনি জানেন যে অনেক, এই যে সাতক্ষীরাতে কিছুদিন আগেও যে দুর্যোগটা ইয়াস হয়েছিল, সে সময় বেশ কিছু কথা সৃষ্টি হয়েছিল, কিন্তু সরকার কিন্তু চেয়েছে যে সমস্ত কিছু যেন সেই অসহায় মানুষগুলো ভোগ করে। সেখানে যদি শুভঙ্করের কিছু ফাঁকি থেকে থাকে, তার জন্য তো আসলে আমাদের সরকারের কিছু করার থাকে না। তারপরেও সবসময় একদম কঠিন দৃষ্টি দিয়ে আন্তরিকতার সাথে আমাদের সকল প্রশাসনের মানুষ, আমাদের নেতা যারা আছেন, এমপি মহোদয়রা আছেন, আমাদের জেলা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা আছেন, আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সহ আমাদের সকল নেতৃবৃন্দ তাদের পাশে দাঁড়িয়েছিল, দাঁড়াবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যেমন মমিতা, আপনাকে একটি উদাহরণ দিই, যে সেজুতি আপা বলছিলেন যে কিছুদিন আগে একটি অমানবিক ঘটনা ঘটেছে, যে আমি এখানে আসলে পুলিশকে মানে কোনো দোষারোপ করছি না, কারণ আমাদের কিন্তু সব মানুষের মধ্যে ভালো মন্দ আছে। যেমন পুলিশ যেভাবে এই করোনাকালীন সময়ে কাজ করে চলেছে, সত্যি কিন্তু তাদেরকে স্যালুট। কারণ করোনার মধ্যে একজন যখন মারা যাচ্ছে তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা যাচ্ছে না, কিন্তু পুলিশ কিন্তু সেই যে মৃত ব্যক্তি তাকে মাটি দিচ্ছে, অথচ তার পরিবার থেকে কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে না, পুলিশ কিন্তু যাচ্ছে। সুতরাং একজন পুলিশের জন্য যে সবাইকে দোষারোপ হতে হবে তা নয়। কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যে কিছুদিন আগে সাতক্ষীরা যে ঘটনাটি ঘটেছিল, যে একজন পুলিশ একজন ব্যক্তিকে অক্সিজেন সিলিন্ডার সহ আটকে রাখার কারণে তার বাবার মৃত্যু ঘটে। তো সেইখানে কি হয়েছে, আমি যখন ওই ঘটনার পরের দিন একটি বিশেষ প্রয়োজনে বাহিরে গিয়েছিলাম, তখন যে ভ্যানে উঠেছি, তখন ওই ভ্যানওয়ালাই বলছেন যে কি অবস্থা, সরকার কি চাচ্ছে যে সবাই মারা যাক। তখন আমি বললাম সরকার চাচ্ছে মানে সরকার পুলিশ ঠিক করেছে আপা, দেখেন সরকার পুলিশ ঠিক করে মানুষের হচ্ছে তাদেরকে খেতে দিতে পারছে না, পড়তে দিতে পারছে না, অথচ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই যে কথা মমিতা, এটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে সরকারকে দোষারোপ করা হচ্ছে। তাহলে সেজুতি আপার কথার সাথে আমি এক কথাই বলতে চাই যে এখানে আসলে একটা, আমি বলবো যে কিছু কিছু মানুষকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। আরেকদিকে কি, পুলিশ তার জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে, সেসব পুলিশকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। অনেক পুলিশকে আমরা হারিয়েছি, অনেক ডাক্তারকে হারিয়েছি। তো সেই জন্য সবকিছু
যখনই কিছু সৃষ্টি হয় তখনই সরকারকে দোষারোপ করা হয় যে সরকার এই করছে সেই করছে, অথচ আজকে মৌমিতা পৃথিবীতে কোনো নজির নেই যে কারোর জমি নেই বাড়ি নেই তাকে জমি বাড়ি দিচ্ছে। পৃথিবীর কোনো দেশ নেই, যে কোনো সরকার পৃথিবীতে একমাত্র বাংলাদেশ ছাড়া, যে এই বাংলাদেশে যার জমি নেই বাড়ি নেই তাকে সরকার জমি দিচ্ছে বাড়ি দিচ্ছে, এটি পৃথিবীর কোথাও নেই। সুতরাং আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি কিভাবে কাজ করে চলেছে, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝবো যে সমস্ত সমস্যার ঢাল হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছেন সকলের সাথে। আর মৌমিতা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। শামীমা পারভীন রত্না ম্যাম, আপনি অবশ্যই আমাদেরকে বোঝাতে পেরেছেন এবং অনেক ভালোভাবে আপনি বোঝাতে পেরেছেন। আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি, পুলিশ প্রশাসন সম্পর্কে কিংবা পুলিশ সম্পর্কে আপনি যে কথাটি বললেন সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে আমরা টিভিতে তো প্রায়ই দেখে থাকি, তো বাবা মারা যাচ্ছে সেখানে সন্তান নেই, আত্মীয় স্বজন মারা যাচ্ছে সেখানে স্বজন নেই, কারা কবর দিচ্ছে? পুলিশ কবর দিচ্ছে, স্বেচ্ছাসেবী দল কবর দিচ্ছে। তো তারা অবশ্যই একজনের জন্য আমরা সবাইকে বদনাম করতে পারি না, এটা অবশ্যই সত্য, তবে তাদের প্রতি আমি জানাচ্ছি স্যালুট। আর দ্বিতীয়ত বঙ্গবন্ধু, দেশবন্ধু বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাতা, তিনি যে দেশের জন্য যেটি করছেন সেটি আমরা সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছি এবং তাকে জানাচ্ছি হাজার হাজার প্রণাম। তিনি এভাবে আশা করি তিনি এভাবে আমাদের পাশে থাকবেন। মৌমিতা, আরেকটি কথা, যেটি আজকে এই যে করোনার হটস্পট সাতক্ষীরা, এই বিষয়টি আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখা ভালো। সেটি হচ্ছে, যদিও আপনি এই সংক্রান্ত কোনো প্রশ্ন করেননি আমাকে, কিন্তু আমি বলতে চাই যে যখন 10 মিলে করি কাজ তখন কিন্তু যে কোনো কাজকে আমরা বিজয়ী হতে পারি। সেটি এই জন্যই বললাম যে আজকে যখন সাতক্ষীরা করোনা মহামারীতে একদম ভয়ে মানে আমরা গুটিসুটি হয়ে আছি, সাথে সাথে আমাদেরই সাতক্ষীরার অনেক মানুষ আমরা এক হয়ে কাজ করছি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ যেমন সিলিন্ডার দিয়েছে, মাস্ক দিয়েছে, বাড়ি বাড়ি যে খাবার দিচ্ছে, বিভিন্ন রোগীদেরকে সাহায্য সহযোগিতা করছে। যখন রোগীদের সাথে কেউ যাওয়ার নেই তখন আমাদেরই নেত্রীরা তাদেরকে সাথে নিয়ে হসপিটালগুলোতে যাওয়া, তাদেরকে মেডিসিন কিনে দেওয়া। এবং পাশাপাশি সাতক্ষীরায় আপনি নিশ্চয়ই জানেন, আপনারা সবাই জানেন, তারপর আমি বলতে চাই, যেমন সাতক্ষীরায় যেন অক্সিজেনের অভাবে কেউ মৃত্যুবরণ না করে, সে কারণে ব্যক্তিগতভাবে আমাদের সরকারি যে মেডিকেল হসপিটাল আছে সেখানে তো পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা আছে, যদিও কিছুদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেজন্য আমরা আসলে লজ্জিত। এর কোনো উত্তর আমার মনে হয় কারোর কাছে জানা নেই। কিন্তু সাথে সাথে আমরা সাতক্ষীরার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে তারা কিন্তু বিভিন্ন অক্সিজেন সিলিন্ডারের আয়োজন করেছে, যে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার গুলো সেই সব রোগীদের, করোনা রোগীদের কাছে পৌঁছে যাওয়ার। তাদের মধ্যে কিছু নাম না বললেই আজকের এই অনুষ্ঠানে অপূর্ণ রয়ে যাবে। সেটা হচ্ছে যেমন আমরা 92, তারপরে আমরা 27, তারপরে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বয়েজ স্কুল, তারপরে 93 সাতক্ষীরা উত্তরণ সহ আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যারা একত্রিত হয়ে এক হয়ে সাতক্ষীরার করোনাকে মানে যেন আমরা পরাস্ত করতে পারি, যে রোগীরা যেন অক্সিজেনের অভাবে মারা না যায়, সেজন্য এক হয়ে কিন্তু কাজ করছি। তাই আজকে এই আপনাদের মানুষের কল্যাণ প্রতিদিনের প্রতিশ্রুতি দৈনিক যে মানুষের কল্যাণ প্রতিদিন, আজকের এই অনুষ্ঠানে আমি সকল দর্শক শ্রোতা সাতক্ষীরার আছেন এবং সাতক্ষীরার বাহিরেও যেখানে দেখছেন না কেন, একটি কথাই বলবো, যে আমরা যখন সবাই একসাথে হয়ে কাজ করব তখন কিন্তু অনেক কাজ সহজ হয়ে যায়। তাহলে সরকার আরো মানে আমাদের কাজের প্রতি আস্থা রেখে সরকার আরো অনেক কিছু করতে পারবে এবং আমরাও পারবো সাথে সাথে। তাই সকলে এক হয়ে কাজ করতে হবে, ব্যক্তিগতভাবে সরকারিভাবে সকলকে এগিয়ে আসতে হবে এই করোনা মোকাবেলার জন্য। ধন্যবাদ মৌমিতা। জি ম্যাম, আপনাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, আমরা একটা কথা নিশ্চয়ই সবাই জানি বা জেনে আসছি, যে যেখানে আলো আছে সেখানে আঁধারও আছে।
তো যেখানে ভালো মানুষের সমাচার সেখানে যে দুই একজন কুপন্থী থাকবে না সেটা তো আমরা ধরতে পারি না। তো আমরা চাচ্ছি যে অবশ্যই বাংলাদেশের ভালো হোক, আর যারা কুপন্থী আছে তারা অবশ্যই শুধরে যাক এবং আমাদের সাথে একযোগ হয়ে কাজ করুক। এবং একটি কথা তো আমরা সবাই জানি, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো আমরা চাচ্ছি সবাই মিলে একসাথে একযোগে কাজ করে শুধু বাংলাদেশ নয় তথা পুরো বিশ্বের করোনা পরিস্থিতি আমরা যতদূর পারি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। ম্যাম, আপনাকে আমি পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমরা অবশ্যই আবার আসবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি নরেন কুমার চৌধুরী, সাব ইন্সপেক্টর, দেবঘাটা থানা, সাতক্ষীরা। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে তো আমরা শুনতে পাচ্ছি না, আপনার বোধহয়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি স্যার, এখন আমি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের অনুষ্ঠানে আজকে এসেছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সাতক্ষীরা সীমান্ত পেরিয়ে বিনা পাসপোর্টে অনেকে ভারত থেকে দেশে আসছে, সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি স্যার? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আসলে আজকে আফসার ভাই আমার বড় ভাই, আমার বর্ডারের সাইডে আমার তার অনুরোধে আমি শত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে যোগ দিতে পেরেছি। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 2 মিনিট সময় নিই। আসলে আমি সাতক্ষীরা জেলার দেহরা থানার সেকেন্ড অফিসার। আমি আজকে সকাল থেকেই করোনা ও মহামারীতে যারা ভ্যান চালক, ইজি বাইক চালক, মহেন্দ্র চালক, তাদেরকে এবং বাসের সুপারভাইজার, বাসের হেল্পার, যারা প্রতিনিয়ত কষ্টে আছে, যারা রাস্তায় আসতে পারছে না, রাস্তায় আসলেই স্যার, পুলিশ আমি সহ যদি বিভিন্ন আপনাকে থামাচ্ছি স্যার, আমি আপনাকে থামাচ্ছি স্যার, করতেছেন আপনি। শুনতে পাচ্ছেন স্যার? মনে হয় আপনি একটু জোরে কথা বললে আমাদের জন্য সুবিধা হতো, আমরা বোধহয় শুনতে পাচ্ছি না, আমরা বোধহয় কেউ স্যার, শুনতে পাচ্ছি না আপনার কথা। জি স্যার, আপনার ফোনের যদি ভলিউমটা একটু বাড়াতেন। আপনার মতামতটা আমাদের জন্য, আমাদের দর্শকের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনার কথাটা আমরা স্পষ্টভাবে শুনতে চাচ্ছি স্যার, একটু যদি ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে অফিস থেকে বাসায় চলে আসছি, তো সেজন্য মনে হয় আমার ল্যাপটপটা অফিসে আছে, মোবাইলে আসলে ওই ধরনের নেটওয়ার্কের সমস্যায় মনে হয় কথা শুনতে সমস্যা হচ্ছে আপনাদের। কথা কি এবার শোনা যায়? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার, আগে থেকে ক্লিয়ার স্যার। এখন বিষয়টা হচ্ছে সকাল থেকেই এই করোনা নিয়ে আমরা মাঠে ছিলাম। বিভিন্ন চালক, যারা ভ্যান চালক, ইজি বাইক চালক, মহেন্দ্র চালক, এদেরকে আমরা ত্রাণ সাহায্য করছে আমার অফিসার ইনচার্জ সহ আমাদের সমস্ত অফিসার বৃন্দ। আর আপনার যে প্রশ্ন আমি সংক্ষেপে দিই, কারণ আসলে আমার ল্যাপটপটা না থাকায় এই ব্যক্তিগত মোবাইলে একটু প্রবলেম হচ্ছে, কথাবার্তার প্রবলেম হচ্ছে। আমরা সীমান্তে আমাদের কঠোর নজরদারি থাকে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ভোমরা এবং বেনাপোল দিয়ে সপ্তাহে 2 দিন লোকজন আছে। যারা আছে আমরা সাথে সাথে আমরা ইউএন অফিসের সাথে যোগাযোগ করে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা এই করোনা মহামারীতে কাজ করছে তাদের সাথে নিয়ে আমরা তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইন করি। হোম কোয়ারেন্টাইনে 14 দিন থাকার পরে আমরা তাদেরকে মোটামুটি করোনা টেস্ট করানোর পরে তাদেরকে বাইরে বেরোতে দিই এবং আমরা লকডাউন করি। আমরা প্রত্যেক বাড়ি যেগুলো করোনা পজিটিভ এবং যেগুলো বিদেশ থেকে আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, আমরা প্রত্যেকটা বাড়িতে লকডাউন করে লকডাউনের সিল মেরে দিই এবং আমরা আশপাশের যে বাড়িগুলো আছে আমরা মাইকিং করি যে এই লোকটি বিদেশ থেকে আসছে অথবা এই লোকটি করোনা পজিটিভ, আপনারা সতর্কতামূলক থাকেন, এবং তাদেরকে আমরা ইউএন অফিসের মাধ্যমে খাবারও সরবরাহ করি। যাই হোক, আর সীমান্তে আমাদের কঠোর নজরদারি থাকে। প্রতিনিয়ত আমরা অভিযান করি যাতে আমাদের নাইট পেট্রোল থাকে, আমাদের দিনের বেলা পেট্রোল থাকে, যাতে সীমান্তে পার হয়ে কেউ আমাদের ভিতরে আনঅফিসিয়ালি কেউ ভিতরে না আসতে পারে।
এইভাবে আমরা এই করোনা সংকটে, এই করোনাকালীন এবং গত বছরও আমরা এই কাজই করছি। এবছর আরো বেশি আমরা সক্রিয়। আপনার প্রশ্নের এটুকুই উত্তর। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমাকে আমাকে 2-3 মিনিট 5 মিনিট এই সম্পর্কে একটু বলার সুযোগ দেবেন, যদি আর কোনো প্রশ্ন থাকে কারো। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আপনার কথা আমরা একটু কম ভলিউমে কিংবা সাউন্ড একটু প্রবলেম ছিল বোধহয়, তারপরও আমরা বুঝতে পেরেছি। তার জন্য আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে যে আপনি যোগদান করেছেন, তার জন্য মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং আমরা সবাই স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি প্রফেসর আফসার আহমেদ, তথ্য গবেষণা সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি জি ম্যাডাম। স্যার। জি স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি স্যার, সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে স্বাস্থ্যবিধি না মানায় করোনা ঝুঁকির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি স্যার? আসলে বলতে পারছি, এখানে তো প্রশাসনের একটা ভূমিকা আছেই। দেখেন কিছুদিন পূর্বে যেটা তুমি ম্যাডাম উল্লেখই করেছেন, গত রোজার সময়ও অনেক মানুষ তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন। তো এবং এমনকি আমাদের নওদা শরীফে সেই মানুষগুলো ওখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদেরকে সমস্ত প্রকার ফ্যাসিলিটিস দিয়ে সেখানে রাখা হয়েছে, কিন্তু অনেকেই সেখানে থাকতে চাননি এবং প্রশাসন অনেক চেষ্টা করেছে, কিন্তু মানুষকে বোঝানো যায়নি। এক্ষেত্রে মানুষকে বাধ্য করতে হয়েছে, আর বাধ্য করতে যেয়ে অনেক সময় অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। তো প্রশাসন সবসময় আমরা দেখি কাজ করে যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে যথাযথ মানুষকে ঠিক আয়ত্তের মধ্যে এনে করোনাটাকে নিয়ন্ত্রণে আনা যায়নি। যেমন আমি ঘুরে ফিরে আসি আপনার প্রেক্ষিতে সাতক্ষীরা সদর হাসপাতালে, আসলে কি এখানে শুধু সাপ্লাইয়ের সমস্যা, না এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সমস্যা? আমরা আগে ডিসির সময় দেখলাম যে ঘন ঘন ওখানে উনি একটু বেশি ওনার মাথার সঙ্গে ওনার পা কাজ করতে, বিভিন্ন জায়গায় উনি ঘুরেও বেড়াতেন। এইটা হচ্ছে একটা মনিটরিং এর ব্যবস্থা, মনিটরিং এর ব্যবস্থা একটু করে যাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। ভোমরা বন্দরেও এরকম একই রকম একটা সমস্যা ওখানে আছে। এই সমস্যাটা হচ্ছে এই যে দেখেন ইন্ডিয়ান ড্রাইভার আসতেছে অনেক মাল, এখন পর্যন্ত বন্দরটা খোলা, ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে তারা বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করছে। সেটা তাদেরকে ইন্ডিয়া থেকে যারা আসছে সেইগুলো তাদের কন্টেন্ট রাখার কোনো ব্যবস্থা নেই। এখন যখন ইন্ডিয়ান মানুষ সাধারণভাবে বাংলাদেশের মধ্যে যখন পোর্ট খোলা, তাদের কাজকর্মে যে সুযোগ হয়েছে সেখানে ঘোরাফেরা করতে, তাদেরকে কোয়ারেন্টাইন ছাড়াই এখানে থাকতে হচ্ছে, তখন তো একটা সমস্যার সৃষ্টিই হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের প্রশাসন, জেলা প্রশাসন এই বিষয়ে আরো তৎপর হতে পারতেন। থ্যাংক ইউ মৌমিতা। আমি আমি এই প্রসঙ্গে আরেকটু অন্য কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের অন্যরা আছেন, একটু তাদেরকে সময় দিবেন। আর সাথে সাথে আমাদের সাতক্ষীরা হাসপাতালের সিলিন্ডারের কথা বলা হয়েছে। আমাদের সাতক্ষীরার মাননীয় জেলা প্রশাসক সাবেক, উনি নিজের চেষ্টায় কানাডা থেকে ব্যক্তিগত প্রচেষ্টায় উনি 100 সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আমি মনে করি যে এরকম অবস্থা হয়তো আমাদের অক্সিজেন সিলিন্ডারের অপরিপূর্ণতা নেই, আমরা অচিরেই এটা কাটিয়ে উঠবো। তো আপাতত ধন্যবাদ, পরে একটু পারলে সময় দিবেন। জিয়া ভাই আপনি করছেন, শিমুন আপা আছেন, অন্যরা আছেন, একটু সময় দিবেন পরে। স্যার আপনাকেও আমরা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার কাছে আমরা নিশ্চয়ই আবার আসবো। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, অতিরিক্ত পিপি, জজকোর্ট সাতক্ষীরা ও সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন কি? জিয়া ভাই আপনার এটা মিউট করা মনে হয়, আপনি একটু মিউটটা আনমিউট করে নেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের অনুষ্ঠানটি সর্বদা আপনাদের জন্য, আপনাদের কল্যাণে আমরা আমাদের অনুষ্ঠানটি প্রচার করে থাকি। স্যার এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
আমি বুঝতে পারছি না। জিয়া ভাই আপনার মানে মিউট করা আছে, মিউট করা, অথবা আপনার হেডফোনের সাথে কানেকশনটা লুজ হতে পারে। আপনি সাউন্ডটা আপনার সাউন্ডটা আমরা কেউই শুনতে পাচ্ছি না। মিউট করা, অথবা আপনার যেটা ইয়ারফোনে ওটা কোথাও কোনো একটা প্রবলেম আছে। তার কোথায় মিউট করা নেই, স্যারের হেডফোনের সাথে স্যারের ফোনের কানেকশনটা পাচ্ছে না খুব সম্ভবত। স্যার আপনি কিন্তু হেডফোন খুলে কথা বলতে পারেন স্যার। স্যার সেক্ষেত্রে আপনার ব্লুটুথটা অফ করতে হবে। জিয়া ভাই আপনার মনে হয় এটা মিউট করা আছে, আপনি বোধহয় মিউট করে রাখছেন, আনমিউট করে দেন। জিয়া ভাই বাড়িতে যদি ছেলেরা থাকে ওদেরকে দিয়ে একটু ঠিক করে নেন জিয়া ভাই। প্রিয় দর্শক, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু স্যার এই মুহূর্তে আমাদের সাথে অবশ্যই আছেন, তবে ওনার কিছু কারিগরি প্রবলেমের কারণে আমরা ওনার কথা শুনতে পাচ্ছি না। তবে অবশ্যই আমরা আশা করছি ওনার প্রবলেমটি ঠিক হোক এবং ওনার কথা আমরা শুনতে পাই। স্যার আমরা এখনো আপনাকে শুনতে পাচ্ছি না। আফসার আহমেদ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মমিতা আপনাকে শোনা যাচ্ছে। আমার মনে হয় জিয়াভার স্পিকার অথবা অন্য কোনো প্রবলেম হতে পারে, জানি না। মমিতা আমার মনে হয় এখনো হচ্ছে। জি, আমি পরবর্তী ধাপে অবশ্যই পৌঁছাবো। শামীমা পারভীন রত্না ম্যাম, আমি আপনার কাছে ছোট করে করোনা সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছি ম্যাম। একই প্রশ্ন আমি স্যারকেও করেছিলাম। ভোমরা বন্দরে অবাধ চলাফেরা করে থাকে এবং হোটেলে চায়ের দোকানে ওঠা বসা করে থাকে অবাধে জনগণ, তাদের কি কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে? আপনি এক্ষেত্রে আমাদের কিছু মতামত দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সচেতন নই, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যে এখনো অনেক মানুষ আছে আমরা যারা বলে থাকছি বা বলি যে যদি আমাদের মৃত্যু রেখে থাকে তাহলে আমাদের মৃত্যু হবে, আমাদের মাস্ক পরার দরকার নেই, আমাদের সচেতন হওয়ার দরকার নেই, এমন মানুষও আছে। তো আমরা যদি সচেতন হই তাহলে এই করোনাকে মোকাবেলা করা কঠিন কিছু নয়, কিন্তু আমরা সচেতন নই। দ্বিতীয়ত আমি এমনও দেখেছি যে একজনের বাড়িতে করোনা রোগী, অর্থাৎ তার স্ত্রী করোনায় আক্রান্ত, ওনার হাজবেন্ড তাকে টেক কেয়ার করছে, তাহলে তার উচিত কি? যে তার উচিত বাড়ি থেকে না বাহির হওয়া, অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকা। উনি সেটি না করে উনি বাইরে যাচ্ছেন, বাজার করছেন, মানুষের সাথে মিশছেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, এভাবেই কিন্তু করোনা ছড়িয়ে পড়ছে। আর ভোমরা স্থলবন্দরে যে অগাধ চলাফেরা করছে মানুষ, চায়ের দোকানে বসছে, প্রশাসন চেষ্টা করে যাচ্ছে সর্বাত্মকভাবে যে মানুষকে বোঝানোর, তো তারপরেও আসলে মানুষকে বোঝানো কঠিন হয়ে যাচ্ছে। আর চায়ের দোকানে বসে যারা চা খাচ্ছে আমার তো মনে হয় না তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তবে চায়ের দোকান বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন সকলে মিলে করছে, আমরাও দেখেছি। এর মধ্যে আমরা যারা চায়ের দোকান খুলে রাখছি, ইভেন আমরা চায়ের দোকানে এটা কি বলে যে অন টাইম গ্লাস ইউজ না করেও চায়ের দোকানে নির্ধারিত কাপে চা খাচ্ছি, এগুলা থেকে আমরা এখনো বাইরে হয়ে আসতে পারিনি। যদি আমরা বাইরে হয়ে আসতে পারি তাহলে মনে হয় করোনা মোকাবেলায় আমরা আরো এগিয়ে যেতে পারবো সবাই মিলে। আর ভোমরা স্থলবন্দরে যেটি করছে, আমি যেটি মেসেজ জানি সেটি হচ্ছে যদি ওখানে
ইন্ডিয়া থেকে তো আসার ওভাবে সুযোগ নাই, তারপরেও যারা আসছেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং সেভাবে তাদেরকে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ট্রিট করছে, এইটুকু আমি বলতে পারি। তবে এক কথায় যে আমরা সচেতন নই, আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে সাতক্ষীরা সহ বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে করোনার মোকাবেলা সহজ হয়ে যাবে। মৌমিতা। জি ম্যাম, আমি আপনার কাছে একটু ছোট করে জানতে চাচ্ছি, আমাদের মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানগুলো আমরা সাজিয়ে থাকি, তো ম্যাম আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন ম্যাম? অবশ্যই উপকৃত হবে, তার কারণ যত আমরা বেশি এইগুলো আলোচনা করব, মানুষকে জানাতে পারবো সুবিধা অসুবিধা, তত কিন্তু মানুষ জানবে। হ্যাঁ, এটি একটি ভালো আয়োজন। আমি মনে করি যে এখন এই করোনা মহামারীর সময় ভার্চুয়াল যে অনুষ্ঠানগুলো হচ্ছে, বিশেষ করে করোনা সংক্রান্ত, এটি খুবই ভালো এবং আমি মানুষের কল্যাণ প্রতিদিনকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য। তবে সাথে সাথে আরো একটি বিষয় বলবো যে আপনাদের যে মানুষের কল্যাণে প্রতিদিন যে পেজটি, সেটি সকলের সাথে ফ্রেন্ডশিপ করে নেওয়ার জন্য, তাহলে সবাই আরো বেশি বেশি করে জানতে পারবে। কারণ অনেক বিষয় এখানে উঠে আসে, আপনাদের আরো প্রোগ্রামে উঠে এসেছে, আসছে, আসবে, সকলে জানতে পারলে সবার জন্য ভালো হবে, সুবিধা হবে। যেমন সেজুদি আপা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আফসার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, তারপরে নয়ন উনিও বলেছেন, আমিও কিছু বলেছি। এটুকু থেকেও যদি সবাই জানতে পারে, সেটুকুই তো আমাদের এবং আপনাদের জন্য বড় পাওয়া হবে, এটি আমার বিশ্বাস। জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে থাকি, করে যাব, এবং আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের যদি আমরা সবসময়ের জন্য পাশে পাই, তো ম্যাম আমাদের এই চ্যানেলটি আশা করি আরো অনেক দূর এগিয়ে যাবে, মানুষের কল্যাণে কাজ করতে পারবে প্রতিনিয়ত। আপনাদের সবার কাছে আমি মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের চ্যানেলটির জন্য। ম্যাম আপনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। ফারহানা রওশন অমৃতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, মানুষের কল্যাণে প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং পত্রিকার সাথেই থাকবেন, কারণ আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। এখানে আমরা তুলে ধরি, ম্যাম যেটি বলে গেল, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনাদের সে বিষয়টি জানা উচিত, এবং আমরা এখানে এমন বিশিষ্ট অতিথিদেরকে নিয়ে আসি যারা তাদের প্রতিটি কথাই অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটি কথাই অনেক মূল্যবান। তো অবশ্যই এই কথাগুলো সবার জানা দরকার, এবং দেশ হতে দেশান্তরে আমাদের এই চ্যানেলটি পৌঁছে যাক, আমরা সেই আশা ব্যক্ত করছি। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি লাইভ প্রোগ্রাম সর্বপ্রথম আপনারা দেখতে পান। দর্শক বৃন্দ, সবসময়ের জন্য মনে রাখবেন, মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা এবং ইউটিউব চ্যানেল সর্বদা জনসাধারণের জন্য নিয়োজিত, আমরা আছি আপনাদের জন্য নিয়োজিত। ফারহানা অমৃতা, আপনাকে আমি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ মৌমিতা বাগচিকে, খুব চমৎকার করে প্রোগ্রাম পরিচালনা করেছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি একটু অ্যাড করতে চাই, সেটি হলো রত্না ম্যাম খুব চমৎকার কিছু কথা বলেছেন। আমি বলতে চাই 10-এর লাঠি 1-এর বোঝা। তো এই যে করোনা সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন আমরা পার করছি, তো এই সিচুয়েশনের থেকে আমাদের একার পক্ষে কিন্তু কিছুই করা সম্ভব নয়, কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে একজোট হয়ে করোনার মোকাবেলা করি, সচেতন হই এবং অন্যকে সচেতন হতে উৎসাহিত করি, তাহলে আমি মনে করি যে সবাই মিলে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে রুখে দিতে পারবো। তো অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং সবার কাছেই অনেক আবারও শুভকামনা জানাচ্ছি। এত চমৎকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আমাদের সাথে ছিলেন দিক নির্দেশনায় কবির নওয়াজ রাজ, উনি খুব চমৎকার করে আমাদের প্রোগ্রামের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এছাড়া রয়েছেন কারিগরি সহায়তায় হাসানুর রহমান সুমন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সঙ্গে বলতে চাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি, প্রতিটি প্রোগ্রাম আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদেরকে আরো এগিয়ে যেতে সহায়তা করবেন।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা আবারও সবাইকে। মৌমিতা বাগচি। ফারহানা রওশন অমৃতা, আপনাকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে সঞ্চালনায় আমার সহযোগিতায় ছিলেন, তার জন্য আপনাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আশা করি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, আমরা আশা করি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর স্যার, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিছু কারিগরি প্রবলেমের কারণে আমাদের অনুষ্ঠানটি সমসাময়িকভাবে কিছু ত্রুটি দেখা দিচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই ত্রুটি সমাধান হোক। স্যার, এখন আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি অসুবিধা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের লাইভ প্রোগ্রাম অবস্থা স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সাতক্ষীরা জেলাতে প্রতিদিন অক্সিজেনের সংখ্যা বেড়ে চলছে, আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। সরি, আমার ভুল হয়েছে স্যার। সাতক্ষীরা জেলাতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। ইতিমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে জেলা পরিষদের ভূমিকা কি স্যার, আমাদের যদি বলতেন। স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ফারহানা রওশন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? মৌমিতা, আমার মনে হয় জিয়া ভাইয়ের আসলে মোবাইলের কোনো প্রবলেম মনে হচ্ছে আমার, কারণ আমরা সবাইকে শুনতে পাচ্ছি, জিয়া ভাইয়ের সাউন্ডটাই আমরা শুনতে পাচ্ছি না। আরেকটি বিষয় মৌমিতা, একটু আপনাকে একটু সংশোধন করি, সেটি হচ্ছে সাতক্ষীরা সদর হসপিটালে কিন্তু করোনা রোগী নেওয়া হচ্ছে না, সাতক্ষীরা মেডিকেলে। হ্যাঁ, আপনি যেটি বলছেন বারবার যে সাতক্ষীরা সদর হসপিটালে চিন্তা করা হচ্ছে যে যেহেতু সাতক্ষীরা মেডিকেলের অনেক রোগী এবং ব্যক্তিগতভাবে ব্যক্তি মালিকানাধীন যে হসপিটালগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার চায়না বাংলা হসপিটাল সহ আরো যারা ব্যক্তিগত হসপিটাল পরিচালিত করছে সেসব জায়গাতে রোগী আছে। আর সরকারি হসপিটাল হচ্ছে সাতক্ষীরা মেডিকেল, যেখানে আপনার করোনা রোগী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বেড পেতে অসুবিধা। আর সাতক্ষীরা সদর হসপিটালে এখনো পর্যন্ত করোনা রোগী নেওয়া হয়নি, তবে চিন্তা করা হচ্ছে সেখানে করোনা রোগীদেরকে অ্যাডমিট করানোর জন্য। তো আমার মনে হয় জিয়া ভাইয়ের হয়ে আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এমতো অবস্থায় আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকেই কিছু কিছু নতুন বেড দিয়েছে। সেই ক্ষেত্রে আরো যদি নতুন বেড অ্যারেঞ্জ করা যায় এবং আইসিইউ বাড়ানো যায়, সিসিইউ বাড়ানো যায়, তাহলে মনে হয় আমরা অনেক করোনা রোগীদেরকে বাঁচাতে পারবো, এটি আমার বিশ্বাস। এই মুহূর্তে যেটি প্রয়োজন, আজকে আপনাদের এই মানুষের কল্যাণ প্রতিদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এটি আমাদের রিকোয়েস্ট বা আমাদের অনুরোধ বা আমাদের আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে নতুন আরো অনেক বেড প্রয়োজন, আইসিইউ প্রয়োজন, সিসিইউ প্রয়োজন। তাহলে হয়তো আমরা অনেক রোগীদেরকে বাঁচাতে পারবো। জি ম্যাম, আপনি সংশোধন করে দিয়েছেন, তার জন্য আমি নিজস্বভাবে আপনার কাছে কৃতজ্ঞ। ম্যাম, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যাডভোকেট স্যার হয়তো বা এখন সংযোগের বাইরে আছেন। স্যার, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যাডভোকেট স্যার হয়তো বা এখন সংযোগের বাইরে আছেন। স্যার, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি, বাট আমার কথা আপনারা তো শুনতে পাচ্ছেন না। জি স্যার, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না কিভাবে, তার জন্য আমরা দুঃখিত। আপনার না কথা না, এখন 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 হ্যাঁ, কিন্তু শুনতে ক্লিয়ার, পাচ্ছি। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। জিয়া ভাই, জি শুনতে পাচ্ছি। জি স্যার, সাতক্ষীরা জেলাতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ইতিমধ্যে সাতক্ষীরা হাসপাতালে বেডের সংকট দেখা দিয়েছে, সরকারি হাসপাতালে। সেক্ষেত্রে জেলা পরিষদের ভূমিকা কি স্যার, যদি বলতেন আমাদের। স্যার, আমরা দুঃখের সহিত জানাচ্ছি আপনার কথা আমরা এখনো শুনতে পাচ্ছি না। তার মমিতা, জন্য আমি একটু জিয়া ভাইকে হেল্প করতে চাই। জিয়া ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুধু মাথাটা নাড়েন। আচ্ছা জিয়া ভাই, আপনি বাড়িতে অন্য মোবাইল আছে না? আপনার মোবাইল ছাড়া অন্য মোবাইল তো নিশ্চয়ই আছে। আপনাকে যে লিঙ্কটা পাঠানো হয়েছে ওই লিঙ্কটা অন্য মোবাইলে ট্রান্সফার করে ওইখান থেকে আপনি আমাদের অনুষ্ঠানে ঢুকে যান। আমার মনে হয় মোবাইলের কোনো প্রবলেম হতে পারে। জি জি, আসলে মোবাইল ফোনের এখানে প্রবলেম, যেহেতু আমরা সবাই এখানে সংযোগ আছি, একমাত্র স্যারই আমাদের সাথে নেই। তো এই মতো অবস্থায় আমি চলে যাচ্ছি লাইলা পারভিন সেজুতি ম্যাম আপনার কাছে। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি ম্যাম, আপনি খুব সুন্দর। আপনারা সবাই কি জি শুনতে ম্যাম। পাচ্ছেন? জি ম্যাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ম্যাম, আপনি সবার প্রথমে খুব সুন্দরভাবে আমাদের মাঝে সুন্দর কিছু কথা, কিছু দিক নির্দেশনা উপস্থাপন করেছেন ম্যাম, তার জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি পুনরায়। ম্যাম, আপনার কাছে আমি জানতে চাইবো, আমাদের যে এই অনুষ্ঠান, একই প্রশ্ন আমি রত্ন ম্যামকে করেছিলাম, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ কতটুকু উপকৃত হবে। তাছাড়াও আমি আপনার কাছে করোনা যে মহামারী পরিস্থিতি চলছে তার জন্য দর্শক বৃন্দদের কিছু দিক নির্দেশনা যদি আপনি দেন, যে কিভাবে তারা চলবে, মাস্ক পরার নির্দেশনা, আপনার কি মনে হয় কিভাবে আমরা এগিয়ে গেলে আমরা করোনা পরিস্থিতিটা কিছুটা হলেও সমাধানে আনতে পারবো ম্যাম? আবারও ধন্যবাদ মৌমিতা এবং ফারহানা উপস্থাপনায় আছেন। মানুষের কল্যাণে প্রতিদিন আজকে যে অনলাইন এবং যে ইউটিউব চ্যানেলটি এই আয়োজনটি করেছে এবং যিনি এর সমস্ত কারিগরি সহায়তা করেছেন, এছাড়া দেশ এবং দেশের বাইরে যত দর্শক এবং আমাদের সম্মানিত উপস্থিতি যারা আছেন, যারা শুনছেন দেশের মধ্যে, সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে বলতে চাই, মানুষের কল্যাণে প্রতিদিন আপনি যে প্রশ্নটি করেছেন, এটি আসলে এখানে অবশ্যই এখনকার সময়ে এই করোনাকালীন সময়ে এই যে পরিস্থিতি সারা বিশ্বব্যাপী, যে আজকে মানুষ করোনার যে মহামারী, আমরা এখন এটিকে নাম দিয়েছি অতিমারী। এই পরিস্থিতিতে যে মানে ক্রান্তিকাল অতিক্রম করছে, এই ক্রান্তিকালে আসলে এই চ্যানেলগুলোর মাধ্যমে এবং যে ভার্চুয়াল বলি আর জুম যে মিটিং গুলো বলি, এইগুলোর মাধ্যম দিয়ে যে সারা পৃথিবীব্যাপী মানুষ কিছু কথা শুনছেন, সেই কথার মধ্য দিয়ে অবশ্যই মানুষের মধ্যে কিছু সচেতনতা আসবে বলে আমার বিশ্বাস, এবং এক্ষেত্রে অবশ্যই মানুষের কল্যাণে প্রতিদিন ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে, এটি আমার প্রত্যাশা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে যে আলোচনাগুলো হয়েছে, হয়তো আমাদের কথার মধ্য দিয়ে, একটি কথার মধ্যে দিয়েও যদি একজন মানুষের কিছু সচেতনতা তৈরি হয়, কিছু বোধ তৈরি হয়, সেটিও একটি বড় সাকসেস, বড় অবদান বা বড় পাওয়া বলে আমরা মনে করতে পারি। বারবারই যে কথাগুলো উঠে এসেছে, 10-এর লাঠি একের জন্য, 1-এর লাঠি 10-এর লাঠি 1-এর জন্য সেটি বোঝা। আসলে আমরা 10 জন যদি এক হাতে, একজনের হাতে যদি একটি দায়িত্ব না দিয়ে 10 জন যদি এটা মোকাবেলা করি, সেটি অবশ্যই সেই মোকাবেলাটি হবে সমৃদ্ধ, এটি বলার অপেক্ষা রাখে না। আমরা বারবার যে জায়গাতে চলে আসছি, বর্তমান আওয়ামী লীগ সরকার যে অবদান রাখছেন সারা বিশ্বব্যাপী, এটি একটি রোল মডেল তৈরি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের জননেত্রী শেখ হাসিনা যে অবদান রাখছেন তার কাজের মধ্য দিয়ে, সেটি বাংলাদেশে কেন পৃথিবীব্যাপী একটি রোল মডেল হয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। এটি আর বারবার বলার কোনো সুযোগই নেই। এরপরেও
আমাদের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে একেবারেই নিচ জায়গা পর্যন্ত মানে যে অসচেতনতা, যে ভুল মেসেজ যাচ্ছে, এই ভুল মেসেজটি আসলে আমাদের জন্য বারবারই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে অবশ্যই এই চ্যানেলটি একটি ভূমিকা রাখবে, এটি আমার বিশ্বাস। এবং আপনি যে কথাটি জানতে চেয়েছেন যে সাধারণ মানুষের জন্য কিছু মেসেজ দেওয়া, আমি প্রথমেই বলেছিলাম সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা, এখানে 271 কিলোমিটার এই সীমান্ত এলাকা জুড়ে রয়েছে। এটি অনেক বড় একটি জেলা, এখানে 22 লক্ষ হিসেব মতো 22 লক্ষ মানুষের বসবাস। আমাদের ধারণা অনেকেই বলেন 24 লক্ষ বা 25 লক্ষ এরকম হতে পারে। যাই হোক, এই 25 লক্ষ বা 22 লক্ষ যাই বলি, এই মানুষকে সচেতন করার জন্য আসলে আমাদের সকলকেই ঝাঁপিয়ে পড়া ছাড়া আর বিকল্প কিছু নাই। আর একটি বিষয় আপনারা দেখেছেন, ডাক্তারদের যে বিষয়টি, ডাক্তাররা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েও বা তাদের ব্যক্তিগত যে আইডি আছে সেই আইডি থেকেও কিন্তু তারা কিন্তু বারবার মেসেজ দিচ্ছেন, আপনারা মাস্ক ব্যবহার করুন, আপনারা মাস্ক ব্যবহার করুন এবং হাত স্যানিটাইজ করুন, বারবার হাত স্যানিটাইজ করুন, এর বিকল্প কিছুই নাই আসলে। এবং প্রতিদিন আমরা যেহেতু খেটে খাওয়া মানুষ, আমাদের দেশের অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ, আমাদেরকে বাইরে বেরোতে হবে, এটিই বাস্তবতা, আমাদেরকে বাইরে কাজ করতে হবে, এটিই বাস্তবতা। এবং আপনারা দেখেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটি আসলে এই করোনা আর যাওয়ার নয়, এটি অতীতের আমরা আমাদের দাদি নানীদের মুখে যে গল্প শুনেছি যে একসময় কলেরা বা আপনার যে মহামারীগুলো হতো সেগুলো একদম গ্রাম উজাড় করে দিত। এখনকার প্রেক্ষাপটে এটি আসলে আর যাওয়ার নয়, এটি থেকে যাবে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে, মানুষের নিজের যে জায়গাটি সেটি পরিষ্কার হতে হবে, যে আমাকে কতটুকু নিজের মধ্যে আমাকে বাঁচতে হলে কি কি নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজের মধ্যে। মৃত্যু সবারই হবে, সেটি হচ্ছে চিরন্তন সত্য, সেটি সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটিতে আমাদের কারোরই হাত নেই এবং সেটিতে আমরা কখনো কেউ হাতই দিতে পারবো না। আপনারা দেখে থাকবেন যে ইউটিউব চ্যানেলগুলোতে বা ডাক্তাররা তাদের পার্সোনাল আইডি থেকে যেটি বলছে যে আপনি এবং আমি যদি মাস্ক পরিধান করি, মাস্ক ব্যবহার করি, তাহলে 90% করোনা মোকাবেলায় সমর্থ হবে। আমার মাস্ক পরা থাকলে এবং আপনার মাস্ক পরা থাকলে অবশ্যই 90% সফল হব আমরা। তাহলে যদি 90% আমরা সফল হতে পারি, এই সচেতনতাটুকু আসতে আমাদের সমস্যাটা কোথায়? এবং মানে আমরা যেহেতু জেলা আওয়ামী লীগ এখানে প্রচুর কাজ করেছে, এখানে আমাদের জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী ভাইরা বোনেরা আছেন, তারা কাজ করেছেন। আমরা যখন মাস্ক বিতরণ করতে গিয়েছি, এরকমও মানুষের মধ্যে শুনেছি এই মাস্ক দিয়ে কি হবে, এই মাস্ক পরে আমরা আর কি করব, আর কত টাকা দিয়ে মাস্ক আমরা কিনবো, প্রতি এই মাস্ক কিনতে লাগে 5 টাকা, আমরা কোথায় পাবো? এটিরও কিন্তু বিকল্প আছে। সেখানে ডাক্তাররা বলে দিচ্ছেন আপনারা যে সুতি কাপড় আছে সেই মাস্ক আপনারা তৈরি করে নেন, 3টি বা 4টি বা 5টি তৈরি করে নেন। আজকে মানুষের কিন্তু অভাব নাই, এটি যতই বলি না কেন যে মানুষের, হ্যাঁ এখনকার পরিস্থিতিতে একটানা 1.5 বছর মানুষের ইনকামের যে জায়গাটি সেটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। এটি মানুষ এখন খুব দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে সাধারণ মানুষ। আমরা অনেক মধ্যবিত্ত পরিবারের গল্প জানি, আমরা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প জানি, যারা মানুষের কাছে চাইতে পারবে না, যারা মানুষের কাছে বলতে পারবে না যে আমি না খেয়ে আছি। এরকম অসংখ্য মানুষের সাথে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে সংযোগ রয়েছে। কিন্তু এটি সত্য যে একটানা আওয়ামী লীগ সরকার 12 বছর ক্ষমতায় রয়েছে, এর আগেও 5 বছর ছিলেন 96 থেকে 2001, এর পরবর্তীতে আপনার 2008 থেকে আজকে একটানা 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। আওয়ামী লীগ সরকার আমাদের জননেত্রী শেখ হাসিনা দেয়নি কি? ঘরে ঘরে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। আমি মাত্র একদিন আগে জেলার একজন বড় কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আপনারা যদি তথ্য দিতে পারেন যে মানুষটি না খেয়ে আছে সেখানে খাবার পৌঁছে যাবে। সেখানে খাবার না পৌঁছে যাওয়ার কোনো কারণই নাই, কারণ আমরা চাইলে দিবে না সরকার এমন কোনো সুযোগ নাই। এত আওয়ামী লীগ সরকার, বর্তমান সরকার এত তাদের যে অর্থ এত মজুদ করে রেখেছেন বিভিন্ন ভাবে, যেন একটা মানুষও না খেয়ে তারা না মরে যায়, না খেয়ে যেন না মরে যায়,
এরকম পরিস্থিতি যেন এই দেশে কখনোই তৈরি না হয় আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে। তো আমরা সেই জায়গাটি যখন একজন জেলার সর্বোচ্চ কর্মকর্তা যখন বলেন, তখন এটি তো অবশ্যই তিনি দায়িত্ব নিয়েই বলেন। তিনি তো দায়িত্ব না নিয়ে এটি বলতে পারেন না। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ আজকে ঘরে ঘরে যে জননেত্রী শেখ হাসিনা যে ঘরে ঘরে একেবারেই মানুষের দৌড় গোড়ায় পর্যন্ত খাবার পৌঁছে দিচ্ছেন, সেই খাবারের জন্য যেহেতু মানুষ আজকে বারবার বলছে যে আমরা খাবারের জন্য বাইরে বেরোচ্ছি, কিন্তু নিজেদের নিরাপত্তাটা তো আগে নিশ্চিত করতে হবে। আমরা বেঁচে থাকবো, আমার রোগ হলে যে অবস্থা তৈরি হবে, আমার শারীরিক, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক যে অবস্থাটা তৈরি হবে সেটি তো আরো ভয়াবহ হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই এটি তৈরি, যারা দরিদ্র তারা অন্তত আমরা 5টি মাস্ক, কাপড়ের মাস্ক তৈরি করে নিতে পারি। প্রতিদিন সেটি আমরা ব্যবহার করব, প্রতিদিন সেটি পরিষ্কার করব এবং প্রতিদিন আমরা সেটি অবশ্যই আরো পরের দিন আমরা যে আবার ব্যবহার করতে পারবো। এই অবস্থাটা যদি আমাদের ভিতরে আমরা না আনি, আমি গত পরশুদিন এক জায়গায় গেছিলাম মাস্ক বিতরণ করতে, সেখানে যে আসলে একটা প্রসঙ্গ তো এসে যায়, সেখানে একজন বলছে মানে একজন খুব রুষ্টভাবে বলছে যে খাবার নাই মাস্ক বিতরণ। তো আমি দেখলাম যে স্বাভাবিকভাবেই নাকি একটু থামাতে হয় এবং একটু সুন্দর করে বুঝিয়ে বলতে হয়। তো আমি বললাম, মা খাবার নাই কে বলেছে? আপনার খাবার দরকার আপনি বলেন, আপনি জায়গায় জায়গায় যে বলেন, আপনার মেম্বার আছে, আপনার চেয়ারম্যান আছে, আপনি আপনার ওখানকার একজন সামাজিক কর্মী আছে, আপনি তাকে যে বলেন মা, কেন আপনাকে খাবার দিবে না? আমি ঠিক এভাবেই তাকে বুঝালাম। ঠিক তার উল্টো দিকটাও কিন্তু আমরা দেখেছি। আমি আরেক জায়গায় যখন দিলাম, সেখানে একজন মহিলা তিনি বলছেন, মা যদি একটু খাবারের ব্যবস্থা করতে, খুব বিনয়ের সুরে। তো আমি বললাম, আপনি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দেন। আমি যেভাবে হোক তার মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম। তো আসলে এই যে মানুষ কিন্তু আসলে এদিক এপিট ওপিট দুটোই আছে, এর মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু উত্তরণ ঘটাতে হবে। এবং আপনি দেখেন যে মানে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ আসলে রাতও হয়ে গেছে, 12টা বেজে গেছে, সবাই অত্যন্ত ব্যস্ত, আর সবাইকে ভোরেই উঠতে হয়। আমি শ্যামনগর উপজেলার একটি উদাহরণ দেই আপনাদেরকে। গত বছর মানে আওয়ামী লীগ সরকার কি করেনি সেটির ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকার কি করেনি। তো এখানে আপনার 11 সালের যে জরিপ আছে, সেই জরিপ অনুযায়ী যে আমাদের যে আপনার জরিপ হয়, যেটা সেই জরিপ অনুযায়ী যেটা বোঝা যায় যে 11 সালে 72,000 পরিবার আপনার শ্যামনগরে বসবাস করে। এখন 11 সালের পরে আপনার যে 9টি বছর গিয়েছে, এই 9 বছরে আপনার পরিবার কয়টি পরিবার বাড়তে পারে? না হয় আরো 9,000 পরিবার বাড়লো, 72,000 বা 8,000 পরিবারই বাড়লো, তাহলে 80,000 পরিবার। এখন এই 80,000 পরিবারের জন্য বরাদ্দ হয়েছে আপনার যে ভিজিএফ কার্ড, সেটি বরাদ্দ হয়েছে আপনার সব মিলিয়ে ভিজিএফ কার্ড এবং যে করোনাকালীন যে সময়ের যে সহযোগিতা দেওয়া হয়েছিল, সেটি দেওয়া হয়েছে সব মিলিয়ে 75,000 এবং আরো 6,000। তাহলে আমরা যে একটি পরিবারে, একটি উপজেলাতে পরিবার মাত্র 80,000 যদি ধরি, সেই 80,000 পরিবারের জন্য 80,000 বা 81,000 পরিবার কেন্দ্রিক কিন্তু যে সাহায্য সহযোগিতা সরকার দিচ্ছে। কিন্তু আপনি যদি হিসাব করেন, একজন এমপি সাহেবও কিন্তু সেই হিসাবের মধ্যে চলে আসে। তাহলে দেয়নি কি সরকার? এই যে হিসাবটা, এই হিসাবটার মধ্যে দিয়েই তো আসলে বোঝা যায় যে আসলে আওয়ামী লীগ সরকার কি দেয়নি আমাদেরকে। তো আমরা সেই প্রচার থেকেও কিন্তু পিছিয়ে গেছি। তো আমি মনে করি এরকম চ্যানেলগুলো এই প্রচারের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তো সে কারণেই আমি বলতে চাই যে আপনারা আরো বেশি বেশি বিভিন্ন বিশেষ করে ডাক্তারদেরকে এই আয়োজনে আপনারা যদি সম্পৃক্ত করেন, যদি জেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে এখানে নিয়ে আসেন, যদি পুলিশ প্রশাসনে, আমি যদিও অপ্রাসঙ্গিক না, করোনাকালীন কারণে আপনি প্রশ্নটা আমাকে করেননি, তারপরেও বলতে হয়। আসলে আমি আগে বলছিলাম, বলতে বলতেই হয়তো আবার লাইনচ্যুত হয়ে গিয়েছিল প্রথমবার যখন বলেছিলাম যে ডাক্তারদেরকে আমরা ঈশ্বরের পরে স্থান দিয়ে থাকি। কিন্তু দেখেন
যে পরিস্থিতিতে মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনাটি আমরা ভেতর থেকে জানতে পারি যে 3 দিন আগে থেকে নাকি সিগন্যাল দেয় যে অক্সিজেনের স্বল্পতা আসতে পারে, তাহলে এটি কতটা মানে একটু অবহেলা হয়েছে কিনা এটি আসলে দেখার বিষয়। এবং এই অবহেলার মধ্যে দিয়ে কিন্তু আমার কাছে খুব একটি বড় বিষয় মনে হয়েছে যে আওয়ামী লীগের অর্জনকে ম্লান করার একটা চক্রান্ত কিন্তু কোনো না কোনো ভাবে কাজ করে, কোথাও না কোথাও কাজ করে, এটি আমার মনে হয়। তো আমি এই পরিস্থিতি যদি হয়, সেই পরিস্থিতিকে আমি অবশ্যই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, এবং সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে আমাদের আওয়ামী লীগের কর্মীদেরকে আরো মাঠে নামতে হবে, মাঠে থাকতে হবে। এবং আমি কারোর উদ্দেশ্যে নয়, আমি সামগ্রিকভাবে বলতে চাই, দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ একটি স্বপ্নের জায়গা। এই স্বপ্ন, এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যে সরঞ্জাম রয়েছে, সেটি নাকি অনেক বড় বড় হাসপাতালেও নাই। এটি অথচ সেই জায়গা গুলোকে আসলে আমরা ব্যবহার করি না। এটি একটি সিন্ডিকেট, এটি একটি জায়গা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করার জন্য। এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে এবং আমাদের কর্মীদেরকে এক হতে হবে বা আরো বেশি অগ্রগামী হতে হবে। এবং আপনি দেখেন এখানে হাজার হাজার কোটি টাকা মেডিকেল কলেজে আপনার ইনভেস্ট করা হয়েছে, অথচ আমরা ছোট্ট একটি হাসপাতাল বানিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মাত্র 1 কোটি 1.5 কোটি বা 2 কোটি টাকা ইনভেস্ট করতেছি, করে আমরা সেখানে করোনা রোগী ভর্তি করতেছি, সেখানে গলা কাটা তাদেরকে মানে একেবারে গলা কাটা দাম নিয়ে সেই রোগীদের ট্রিটমেন্ট করতেছি। এই যে অবস্থা, যে মেডিকেল কলেজেও যে অ্যাকোমোডেশন, সেই অ্যাকোমোডেশনে যে রোগী ভর্তি হয়েছে তার চেয়ে ছোট অ্যাকোমোডেশনে আমরা সেই হাসপাতালগুলোতে, বেসরকারি হাসপাতালগুলোতে তার চেয়ে ছোট অ্যাকোমোডেশনে আমরা লাখ লাখ টাকা তাদের গলা কেটে নিচ্ছি রোগীদেরকে। আজকে দেশের এই পরিস্থিতি, সাধারণ মানুষের এই পরিস্থিতিতে যদি এই অবস্থা তৈরি হয়, মানুষকে আরো অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয় করোনার ট্রিটমেন্টের নামে, চিকিৎসা সেবার নামে, সেটি তাদেরকে যদি পরিবার থেকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়, সেটি আসলে অত্যন্ত দুঃখজনক। এটি আসলে আমাদের এখন দেখার সময়। আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমি মনে করি আমাদের মাঠে আরো বেশি কাজ করার সময়। কারণ করোনা এই পরিস্থিতিতে আমরা যদি মাঠে না থাকি, আমি মানে ছোট্ট আরো একটু, যেহেতু আমার এখানে পরিচয়টাও সম্পাদক হিসেবে দিয়েছেন বলে আমি ছোট্ট একটি কথা বলে এখান থেকে আর কথা বাড়াবো না। এখানে আপনার সিসিউতে কেন সাংবাদিকরা ঢুকে গেলেন, এই প্রশ্নটাও আজকে আসে। এই প্রশ্নটা হয়তো আপনি রাষ্ট্রের বিভিন্ন যারা বড় বড় কর্তা আছেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা উপস্থিত আছেন, তারা হয়তো তার জায়গা থেকে তিনি ঠিকটাই বলবেন, এটি স্বাভাবিক। কিন্তু সাংবাদিকতার যে ইথিক্স অনুযায়ী, যে নিয়ম অনুযায়ী যদি আমরা ধরি, সাংবাদিকদের কাজ হচ্ছে কোথাও যদি একটি মানুষকে অনাচার করা হয়, কোথাও যদি একটি মানুষকে অবিচার করা হয়, কোনো অত্যাচার করা হয়, সেটি ঘর থেকে একেবারে ঘরের মধ্যে ঢুকেই সেটি বের করে নিয়ে আসাটাই সাংবাদিকদের কাজ। এবং সেটি মানে পৃথিবীর চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা পালন করেন। সাংবাদিকতার কি বলা হয় যে চতুর্থ স্তম্ভ, যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না, যখন কোথাও যে কথা বলার জায়গা থাকে না, কোথাও যে আমি নিষ্কৃতি পাওয়ার জায়গা আমার থাকে না, ঠিক তখনই সাংবাদিকরাই কথা বলে, সাংবাদিকরাই এই তথ্যগুলো বের করে নিয়ে আসে। মানে এই প্রসঙ্গে মানে আমার হাজবেন্ডও, তিনিও সাংবাদিকতার সাথে জড়িত। তিনি যখন বলছেন যে আমি অত্যন্ত ভয়ের মধ্যে দিয়ে মেডিকেল কলেজে যাওয়ার জায়গাটি পাচ্ছিলাম না, সুযোগ হচ্ছিল না, ঠিক সেই সময় যে অক্সিজেনের এই ঘটনাটি ঘটাতে আমি প্রতিদিনই এখন মেডিকেল কলেজের ভিতরে যাচ্ছি, এবং যেন আমার মনে হচ্ছে যে এটি তো আসলে আমার দায়িত্ব, তো আসলে সাংবাদিক হিসাবে সেখানে কি ঘটছে, সেখানে কি হচ্ছে সেটি বের করে নিয়ে আসা। সাংবাদিক হিসেবে এটাই তো আমার সাকসেস হতে পারে। সেটি সিচুয়েশনের মধ্যে আমি যাওয়াটা আমার কতটুকু ঠিক হয়েছে বা কতটুকু ঠিক হয়নি, সেটি প্রশাসনের কর্মকর্তা বা উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তার কাছে এটি ভুল হতে পারে, কিন্তু সাংবাদিক হিসাবে আমি সেদিক দিয়ে আমি রাইট আছি। তো এই জায়গাটি আসলে আমরা আওয়ামী লীগ অর্জন করবে আর ম্লান করবে তৃতীয় পক্ষ, দ্বিতীয় পক্ষ, এটি হতে দেয়া যাক, এটি বলার আর কোনো সুযোগ নাই। সে কারণে আমি আপনার
আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ যা দিয়েছে সেটি অতীতে কোনো সরকার দিতে পারে না। আওয়ামী লীগ যা দিচ্ছে সেটি অতীতে কোনো সরকার দিতে পারেনি। আওয়ামী লীগ যা দিবে সেটি অতীতে কোনো সরকার দিতে পারেনি। দেওয়ার মতো মানসিকতা কোনটি তারা তৈরি করেনি। তাদের ভেতরে কিছু মানে তারা চিন্তাও করেনি কখনো যে মানুষকে এটা দিবে। ছোট্ট উদাহরণই সাতক্ষীরা, যে সাতক্ষীরাতে মেডিকেল কলেজ হবে এটি কেউ কখনো স্বপ্নেও ভাবিনি, অথচ আজকে সেই স্বপ্নটি আমরা বাস্তবে দেখছি। সেই বাস্তব দেখেই আমরা সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছি এবং সেই জায়গাটিকে যাতে আমরা আরো বেশি বেশি ব্যবহার করতে পারি, যাতে আওয়ামী লীগের যে অর্জনটাকে আরো বেশি কাজে লাগাতে পারি, তার জন্য এখনই সময় আমাদেরকে চিকিৎসা বিষয়ে আরো বেশি ব্যক্তিগতভাবে সচেতন হওয়া। ব্যক্তিগত সচেতনতার বাইরে আর কোনো উপায় এখন নাই, সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ সবাইকে। আবারও শেষে এই চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে আমি সর্বশেষে এই আজকে বাংলাদেশ সৃষ্টিতে যার একক অবদান, সেই জাতির পিতা, যিনি বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শহীদ হয়েছিলেন 1975 সালের সেই 15ই আগস্ট, যার পরিবার সহ মাত্র দুইজন মেয়ে তার বেঁচে ছিলেন, যারা সৌভাগ্যক্রমে দেশের বাইরে ছিলেন বলে তারা বেঁচে ছিলেন, আর সবাইকে সেদিন শহীদ হতে হয়েছিল। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যার বলিষ্ঠ নেতৃত্বে, যার এক ঘোষণায় বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, বীর যোদ্ধাদের প্রতিও, যারা শহীদ হয়েছিলেন সেই বীর যোদ্ধাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই এবং এখনো যারা বেঁচে আছেন, যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, জীবন যুদ্ধ, তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই। সেই সাথে সাথে আজকে যারা এখানে উপস্থিত ছিলেন সবাই অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। বিশেষ করে আমার ছোট বোন, আমি রত্নাকে খুবই অনেক ছোটবেলা থেকেই ওকে আমার খুবই পছন্দ। আমি সেই ছোট বোন অত্যন্ত গুছিয়ে কথা বলেও অনেক সুন্দরভাবে অনেক বিষয় এখানে উপস্থাপন করেছে। সেই ছোট বোন, আর আমাদের খারাপ লাগলো যে জিয়া ভাই কথা বলতে পারলেন না, তবে আগামী দিনে অবশ্যই জিয়া ভাই কথা বলবেন এবং তিনি তুখোড় একজন ছাত্র নেতা। আমরা যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়িতে যেতেন, আব্বার সাথে থাকতেন, খুব ভালো লাগতো। সেই ছোট থেকে দেখে এসেছি, সেই তুখোড় ছাত্র নেতার বক্তব্য আমরা শুনতে পারলাম না। তবে আফসার ভাই তিনিও আমাদের আসলে অনেক এই বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল, এই দক্ষিণ অঞ্চলের অনেকজন আফসার ভাই নামেই সবাই চেনে। এই নামটি আসলে অত্যন্ত হয়তো ফেসে অনেকে ওনাকে চেনে না, কিন্তু নামেই কিন্তু এই দক্ষিণ অঞ্চলে অনেক মানুষ, কুষ্টিয়ার সেই আফসার ভাই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সেই আফসার ভাই, সবাই কিন্তু তাকে এক নামেই চেনে। তো আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের উপস্থাপক হিসেবে যে দুই ছোট বোন ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সকলকেই শুভকামনা জানিয়ে শুভরাত্রি শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লাইলা পারভীন সেজুতি ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রেখে একটি কথা, লাইলা ম্যাম যেটা বলেছেন যে আপনাদের মাস্কের সংকট, আমরা কিন্তু 3 স্তর সুতি কাপড় দিয়ে মাস্ক বানিয়ে সেটা কিন্তু পরিধান করতে পারি। একটি জীবন বাঁচানোর জন্য 5 টাকার মাস্ক যদি অনেক মূল্যবান কিছু হয়ে যায়, তবে 3 স্তরের সুতি কাপড় কিন্তু আমাদের জন্য মনে হয় খুবই আমরা খুবই সহজে সেটা পেতে পারি জীবন রক্ষার্থে। তো অবশ্যই প্রত্যেকটা নাগরিককে, বাংলাদেশ তথা পুরো বিশ্বে এখন আমরা করোনা মহামারী পরিস্থিতিতে আছি, তো প্রত্যেকটি নাগরিককে আমি সর্বশেষ পর্যায়ে একটি অনুরোধ করব, যেটি হচ্ছে মাস্ক পরার কোনো বিকল্প নেই। যদি জীবন বাঁচাতে হয় অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম মাস্ক পরতে হবে। আজকে আমাদের অনুষ্ঠানের উপস্থিত প্রত্যেক অতিথিবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এবং একটি কথা না বললেই নয়, আলহাজ নজরুল ইসলাম, চেয়ারম্যান সাতক্ষীরা জেলা পরিষদ, উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আমরা খুবই তার জন্য দুঃখিত। তার সহধর্মিণী অসুস্থ থাকার কারণে সে আজকে আমাদের মাঝে উপস্থিত
করতে পারিনি। তো আমরা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করি তার সহধর্মিণী খুব শীঘ্রই সুস্থতা পান এবং তিনি যেন পরবর্তী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হতে পারে। প্রিয় দর্শক, আজকে আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিব, তার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি অবশ্যই মাস্ক পরবেন, জীবন বাঁচাবেন এবং আপনার পাশে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে অবশ্যই সচেতন করবেন, নিজে সচেতন হবেন। প্রিয় দর্শক, আর আমাদের অনুষ্ঠানটি সবসময় আপনাদের জন্য মানুষের কল্যাণে প্রতিবিম্ব পত্রিকা এবং ইউটিউব চ্যানেল সর্বদা মনে রাখবেন মানুষের কল্যাণে নিয়োজিত, আমরা প্রত্যেকে আছি আপনাদের কল্যাণে নিয়োজিত। প্রিয় দর্শক, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে প্রত্যেকটি লাইভ প্রোগ্রাম সর্বপ্রথমে আপনারা দেখতে পান দর্শক বৃন্দ, এবং বেশি বেশি করে আমাদের প্রোগ্রামটি শেয়ার করবেন। আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রত্যেকটা অতিথিবৃন্দদের এবং অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু স্যার, আপনি আমাদের মাঝে কিছু বলতে পারেননি, আপনি যে এখানে এসেছেন তার জন্যই আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে যে আমরা এখানে পেয়েছি, আপনার মুখমণ্ডল যে আমরা দর্শককে দেখাতে পেরেছি, তার সেটাই আমাদের কাছে অনেক কিছু। আশা করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে পারবো। মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার পাশেই থাকবেন। আমি আমাদের অতিথিবৃন্দদের আবার অনুরোধ করছি আমাদের সাথেই থাকবেন সর্বদা এবং আমাদের চ্যানেলের জন্য সর্বদা দোয়া করবেন। প্রিয় দর্শক বৃন্দ, আমি অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি, তার আগে বলে রেখে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি। জি, আমার স্যারের কাছে একটু একটা বিষয় একটু জানার ছিল, আমি একটু স্যারের কাছে যেতে চাই। জি জি, আফসার স্যার, স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে আমার একটি বিষয় জানার ছিল, সেটা হলো আমাদের সেজুতি ম্যাম খুব সুন্দর করে বলেছেন। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সেজুতি ম্যাম খুব সুন্দর করে মাস্ক ব্যবহার নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে মাস্ক ব্যবহার আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কি করতে পারি বা কি করণীয় বলে আপনি মনে করেন? আপনি যদি আমাদেরকে 2 মিনিট একটু কিছু বলেন আপনার মতামত। ধন্যবাদ। আসলে মাস্ক ব্যবহারে সচেতন আমরা যতই বলছি না কেন, মানুষের মধ্যে একটা অভ্যাসের ব্যাপার আছে। এটা তো আসলে দীর্ঘদিন, সারা জীবন তো কোনো সময় মাস্ক পরে না, হঠাৎ করে আমাদের এই যে 1 বছর পড়তে হচ্ছে, তখন মানুষের কাছে যেন এটা অভ্যাস নেই। দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা অসুস্থতা, এটা তো হচ্ছে এই রোগটা তো আমরা দেখতে পাচ্ছি না। এই রোগটা আমরা দেখতে পাচ্ছি না, এই ভাইরাসটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষকে বোঝাতে অনেক যে মূর্খ মানুষ আছে আমাদের দেশে এখনো পর্যন্ত, মনে করেন মোর দেন 50%, তারা তো আসলে খুব থাকে। এখানে একটা বিশেষ শ্রেণীর মানুষ সবসময় সরকারের একটা অপপ্রচারে লিপ্ত। তো তারা হচ্ছে বলকে মাস্ক পরে কি হবে, এই যে একটা সরকার যখন বলছে, মানুষ যখন বলছে ডাক্তার, তখন তার দৈহিক একটা মানসিকতা করে দিতে হবে। আবার যখন দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞদের মত, ডাক্তারদের মত, এবং এটা হচ্ছে সর্বজন স্বীকৃত এখন বর্তমান যে ব্যবস্থা মাস্ক করতে হবে, তখন এই মানুষগুলো যে একটা উদাসীন একটা অবস্থা আছে। সর্বোপরি আমাদের শিক্ষার একটা অভাব আছে। এর জন্য কি করা যেতে পারে? এর জন্য করা যেতে পারে এই যে সচেতন করা। এখন সচেতন করার উপায় গুলো কি কি? সচেতন করার উপায়গুলো হচ্ছে আপনারা এই যে আজকে একটা প্রোগ্রামটা করলেন, আমরা নিজেরা জাগলাম, এর মধ্যে হচ্ছে আমরাও জাগলাম, আমাদের পারিপার্শ্বিকতা জাগলো এবং আমাদের প্রতি সংশ্লিষ্ট সবাই জাগলো। আমার মনে হয় মানুষের কল্যাণে প্রতিদিন সেটা জাগিয়েছে আমাদের। তাই আমরা যদি না জাগি, কেমনে সকাল হবে? এই সকাল করার দায়িত্ব নিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ যেমন মানুষের কাছে গিয়েছে, মানুষের কাছে যে মাস্ক দিয়েছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এবং সামান্য 5 টাকার মাস্ক, 2 টাকার বাস মানুষের কাছে যখন পৌঁছে দিয়ে মানুষ তখন এই যে সস্তায় পেটে বিনামূল্যে পালে অনেকটা সেটা অভ্যস্ত হয়ে যায়। এখন সেইগুলো সাতক্ষীরা শহরে দেখেন, আগে মানুষ মাস্ক পরতই না, 100-র মধ্যে দেখা যাবে 50% মানে মাস্ক দিয়ে আসে নাই।
এখন দেখা যাবে হয়তো মাস্ক নেই এমন মানুষ পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে সাতক্ষীরাতে। এবং এই অবদান হলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কারণ এই মাস্ক নিয়ে, স্যানিটাইজার নিয়ে এবং সচেতন করার জন্য মাঠে নেমেছে। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে যুক্ত করা হয় সবার সঙ্গে, মুক্ত করা হয় বন্ধ। এই যে আসলে সবার সাথে আমাদের যুক্ত করা, এই যুক্ত করার কাজটা মানুষের কল্যাণে প্রতিদিন নিয়েছেন। আর আমরা হচ্ছে মানুষের কাছে যে কাজ করাচ্ছে মানসিকতা, এটা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ করছে। যার কারণে আবার মনে হয় যে মাস্ক করার যে মানুষের যে একটা সচেতনতা, এটা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। তবে মাস্ক করার একটা বিকল্প আছে। মাস্ক পরার একটা বিকল্প আছে। মাস্ক পরার বিকল্প হচ্ছে এই যে ঘরে বসে থাকা, কোয়ারেন্টাইনে থাকা। বাইরে গেলে অবশ্যই মাস্ক করতে হবে, বিকল্প যদি করতে হয় সেটা ঘরে থাকতে হবে। তার মানে হচ্ছে এই মাস্ক, সেই কথাই হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট। যদি 2 নম্বর হইতে হয়, বস যদি 1 নম্বর যদি রাইট না হয়, বস যে কথা বলে সেই কথাই শোনেন। যদি মাস্ক পরা বিকল্প যদি দেখতে চান, তবে সেটা অবশ্যই ঘরের মধ্যে থাকা। আমি এ প্রসঙ্গে আমি আমার এক বন্ধু কুমিল্লার সৈয়দ নুরুল ইসলাম একটা কবিতা লিখেছেন, নোবেল করোনা কাউকে ছাড়ে না, ঘরের বাইর হয়েও না। আমরা চাচ্ছি যে সেই আমার সেই বন্ধুর কথা, নোবেল করোনা কাউকে ছাড়বে না, ঘরের বাইর হব না। ছাত্রবাসীর জন্য আমাদের এটাই প্রযোজ্য, আমরা ঘরের বাইরে হব না। যদি কোনো কারণে একান্তে বেরোতে হয়, মাস্ক ছাড়া যাব না, এই হলো আমাদের প্রতিজ্ঞা। আর আমরা বাঙালি জাতি যুগে যুগে প্রতিজ্ঞা পেয়েছি, আর সেই প্রতিজ্ঞায় আমরা জিতেছি। বাঙালি জাতি কোনোদিন হারিনি, ভবিষ্যতেও হারবে না। সাতক্ষীরাবাসী কোনোদিন হারিনি, ভবিষ্যতেও হারবে না। আমরা এই করোনার যুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় নেতৃত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি যারা ফজলুল হক সর্দার এবং এই সাতক্ষীরার মানুষের ভালো মানুষ হিসেবে পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন আলাদ নজরুল ইসলামের নেতৃত্বে আমরা সাতক্ষীরা পাশে কাজ করে যাচ্ছি করোনা মুক্ত জীবন গড়ার জন্য। যদিও আমাদের অনেকে আত্মহতি দিয়েছেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা মনসুর আহমেদ আত্মহতি দিয়েছেন। দেবাটা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আলাদ আব্দুল গনি এই অগণিত মানুষের সেবা করতে যে, করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে যে, মানুষের পাশে থাকতে যে জীবন দিয়েছে। তবু আমরা থাকবো দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মানুষের পাশে আমরা সেবাই করব, মাস্ক পরে স্বাস্থ্য বিধি মেনে মানুষের সেবা করব। এ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাতক্ষীরাবাসী। অনেক ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে বললেন। আসলে এই বিষয়টি আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি যে আমরা কিন্তু আসলেই মাস্ক পরায় অভ্যস্ত নই। তো বাঙালি হোক আর যেই হোক, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা অভ্যস্ততার ব্যাপার থাকে। তো যেহেতু আমরা অভ্যস্ত নই, হঠাৎ করে আমাদেরকে যখন বলা হচ্ছে মাস্ক পরো, ঘর থেকে বেরোলেই মাস্ক পরতেই হবে, তো অনেকেই দেখা যাচ্ছে এটার প্রতি একটা অনীহা প্রকাশ করছে। তো আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিচুয়েশনে অবশ্যই যদিও আমরা অনভ্যস্ত, কিন্তু তারপরও আমরা মাস্ক ছাড়া কখনোই ঘরের বাইরে যাব না। আর দ্বিতীয়ত স্যার যেটি বলেছেন, বিষয়টি আমার কাছেও খুব ভালো লেগেছে। মাস্ক যদি পরতে আমরা নাই চাই, তবে সেক্ষেত্রে আমরা বাইরেও যাব না, মাস্কও পরবো না, ঘরে বসে থাকবো। এটি একটি চমৎকার কথা স্যার বলেছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আমি রত্না ম্যামের কাছে একটু জানতে চাচ্ছি। রত্না ম্যাম কি একটু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রত্না ম্যাম শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ ম্যাম, আপনি, জি অনেক ধন্যবাদ। তো মানুষের কল্যাণে প্রতিদিন অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে আপনি আসলে আমাদেরকে কোন বিশেষ মেসেজটি দিতে চাচ্ছেন বা দিতে চান সবার উদ্দেশ্যে? ধন্যবাদ ফারহানা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, সেটি হচ্ছে সেজিতাপাও বলেছে একই কথা, আবারও বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা সচেতন নই, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই যদি সচেতন হতাম, তাহলে হয়তো আজ বাংলাদেশের প্রত্যেকটি জেলা রেড জোন হতো না। আমরা সচেতন নই বলেই এর জন্য অনেকটা দায়ী। আমরা মাস্ক পরতে চাই না, আমরা হ্যান্ড স্যানিটাইজার করতে চাই না। একটু সাবধান হলে, একটু সচেতন হলে করোনাকে আমরা হার মানাতে পারবো। তাই আজ মানুষের কল্যাণের প্রতিদিন এই প্ল্যাটফর্ম থেকে
সকল দর্শক শ্রোতাদেরকে বলছি, আমরা সকলে মিলে এগিয়ে আসি। আমরা যখন যে যেখানেই থাকি না কেন, যদি দেখি পাশের একজন মাস্ক পরেনি এবং সে সচেতন নয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সচেতনতামূলক কাজে উদ্বুদ্ধ করব এবং বোঝাতে চেষ্টা করব যে মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার করতে হবে। আর আজকের এই অনুষ্ঠানে জিয়া ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে। জিয়া ভাইয়ের কথা শোনার আসলে খুবই ইচ্ছা ছিল এবং জিয়া ভাইও তার অনেক মূল্যবান কথা বলতেন। যদিও এটি যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো হয়নি, তো তারপরে জিয়া ভাই আমাদের সাথে আছেন, সেজন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি মানুষের কল্যাণে প্রতিদিন এই অনুষ্ঠান সবাই আমরা আসতে পেরেছি, সেজন্য জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ ম্যাম, খুব চমৎকার করে বললেন। এবং আমরা এতক্ষণ যারা প্রোগ্রামটি দেখেছি, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি এবং বুঝে গিয়েছি যে এখন যে সিচুয়েশন চলছে, মাস্কের বিকল্প নেই এবং প্রত্যেককে সচেতন হতে হবে। তো এই সচেতনতা সৃষ্টিটা কোথা থেকে হবে? আমরা যদি ঘর থেকে সচেতনতার চেষ্টাটা, প্রক্রিয়াটা শুরু করি, তাহলেই আমার মনে হয় যে আমরা একে অপরকে সচেতন করতে পারবো এবং একটা সময় ঘর থেকে বাইরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এভাবেই কিন্তু একটা পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আমরা সচেতন করে তুলতে পারবো। তো অনেক ধন্যবাদ ম্যাম, খুব চমৎকার বলেছেন এবং আজকে যারা অংশ নিয়েছেন প্রত্যেকেই তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। সবার কাছে অনেক অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি একটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো ইদানিং কিন্তু আমরা অনেক কাজ করছি এবং অনেক মানুষ, বিশেষ করে তরুণ সমাজ কিন্তু অনেক সাংগঠনিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এবং তারা যথেষ্ট ভালো কাজ করছে। তো আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই একজোট হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার সেই স্বপ্ন পূরণ হতে আর বেশি দিন বাকি নেই। ইনশাল্লাহ একদিন সোনার বাংলা আমরা পাবো এবং গড়বেই। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ফারহানা রওশন অমৃতা। বাকি অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমি মৌমিতা বাগচিকে আহ্বান জানাচ্ছি। মৌমিতা বাগচি। জি, জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের কাটা এখন বলছে বিদায়ের কথা, তো আমরা বিদায় নেব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাননীয় আজকে আমাদের মহোদয় অতিথি বৃন্দদের এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাক্তার বৃন্দদের এবং যারা স্বেচ্ছাসেবী আছেন, যারা মাঠে কাজ করছেন, তাদেরকে অসংখ্যবার স্যালুট এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আমার সাথে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবির নাজ রাজ এবং কারিগরি সহযোগিতায় ছিলেন হাসানুর রহমান সুমন এবং আমার সাথে সঞ্চালনায় ছিলেন ফারহানা রওশন অমৃতা। আমি আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পুনরায় আমাদের অতিথিবৃন্দদের ধন্যবাদ জানিয়ে এবং দর্শক বৃন্দদের ধন্যবাদ জানিয়ে আমি মৌমিতা বাগচি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।